নমস্কার। আমি বিশ্বজিৎ পান্ডা। ভাষা ভবিষ্যৎ আয়োজিত কথায় কথায় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে আছেন সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক বিশিষ্ট কথা সাহিত্যিক অমর মিত্র। অমরদা, আপনাকে আমি ব্যক্তিগতভাবে এবং ভাষা ভবিষ্যতের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সরাসরি আমি প্রশ্নে চলে আসব। আজকে আগামী 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা অমরদার সঙ্গে কথা বলবো আমরা তার সাহিত্যের নানা পর্ব নিয়ে। আমি প্রথমে চলে আসি অমরদার কাছে। অমরদা, আপনার প্রথম গল্প সম্ভবত 1971 সালে প্রকাশিত হয় মেলার দিকে ঘর। তো কোন প্রেক্ষিতে আপনি এই গল্পটা লিখলেন, বা তার আগে আপনি কিভাবে লেখায় এলেন? না, আমার প্রথম গল্প মেলার দিকে ঘর নয়। আমার প্রথম গল্প আমি লিখেছিলাম 70-71 সালে প্রতিশ্রুতি বলে একটি পত্রিকায়। তারপরে ওটা দুটো গল্প লিখেছিলাম ওখানে। তারপরে আমার পাড়া থেকে একটি পত্রিকা বেরোতো, এই কাল, বেলগেচিয়া থেকে। নকুল মৈত্র, ভরত সিংহ ওইটা সম্পাদনা করতেন। ওখানে আমি 3টে গল্প লিখেছিলাম: ধূসর কুয়াশায় সমুদ্রের ভাঙন, বিপন্ন সুখের মাঝে, আর একটা আছে অন্ধকারের সপক্ষে, কি নয়, সূর্যকাল, এরকম একটা কি নাম। এই 3টে গল্প লিখেছিলাম। শেষের এই 3টে গল্প মোটামুটি অনেকে পড়েছিলেন এবং তাতে মিশ্র প্রতিক্রিয়া হয়েছিল, খারাপ প্রতিক্রিয়া হয়নি। এবং অরুণাভ দাশগুপ্ত বলেছিলেন, একজন কবি, অমিতাভ দাশগুপ্তর ভাই, তিনি খুব প্রশংসা করেছেন আমার ওইসব গল্পের। কিন্তু তাও আমি কোথাও দিক খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমি 73-এ চাকরি করতে বাইরে চলে যাই, ট্রেনিং এ মেদিনীপুর। তারপরে 74-এর এপ্রিলে ডেবরা থানার করন্ডা বলে গ্রামে যাই। ওখানে যাওয়ার পর আমি এপ্রিল মাসেই, প্রথম মাসেই আমি মেলার দিকে ঘর গল্পটা লিখে ফেলি এবং অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়ে যায় লেখার। কিন্তু মেলার দিকে ঘর লেখার আগে আমার 4-5টা গল্প লেখার অভিজ্ঞতা ছিল এবং পুরোটাই আমার বদল হয়ে যায়। তারপর ওই করন্ডাতে আমি সেই বছর লিখেছিলাম পার্বতীর বৈশাখ মাস, মাঠ ভাঙে কালপুরুষ, 3টে গল্প। এটা কবিপত্রে বেরিয়েছিল। দুটো কবিপত্রে বেরিয়েছিল, আর মেলার দিকে ঘর একাল পত্রিকায় বেরিয়েছিল। একাল থেকে নিয়ে কবিপত্র ওইটা রিপ্রিন্ট করেছিল সেই সময়। এই আর কি। না, এইটা আপনার প্রথম উল্লেখযোগ্য গল্প বলা যেতে পারে। 50 বছর প্রায় হতে চললো। আপনি কি তার আগে হঠাৎ লিখবার কথা কখন ভাবলেন? আপনি কি যখন স্কুলে পড়তেন, তখন আপনার যখন এই গল্প লিখছেন তখন আপনার বয়স 20, 22, 23 বছর বয়স? তার আগে স্কুল কলেজে পড়বার সময় কি আপনি লিখতেন স্কুল ম্যাগাজিনে, কলেজ ম্যাগাজিনে? না, আমার স্কুল ম্যাগাজিনে, আমি ওয়াল ম্যাগাজিন ছিল, কবিতা ছাপা হয়েছিল। ও ছাপা না, ও তো হাতে লেখা ওয়াল ম্যাগাজিন হয়। সেটা হয়েছিল। আর কলেজে, আমি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়েছিলাম এইসব সাহিত্য সংস্কৃতি করবো বলে। কিন্তু আমার লেখা, আমি লিখেছিলাম, গল্প জমা দিয়েছিলাম, কলেজ ম্যাগাজিনে ছাপা হয়নি, মানে সিলেক্টেড হয়নি, নির্বাচিত হয়নি। মানে কলেজে আমার সেই অর্থে কোনো সাংস্কৃতিক কোনো ইয়ে ছিল না, কিন্তু বন্ধু বান্ধব যারা ছিল তাদের সঙ্গে সাহিত্য নিয়ে আড্ডা টাড্ডা মারতাম, গল্প করতাম, এইসব ছিল। আমি যেহেতু কেমিস্ট্রি পড়তাম, ফলে কেমিস্ট্রি অনার্সের ছেলে বলে বা যে কোনো কারণে হোক, হয়তো লেখা ভালো হয়নি, আমার লেখাকে পাত্তা দেয়নি এবং ছাপাও হয়নি। মন খারাপ হয়েছিল। যাই হোক, এই হচ্ছে আমার কলেজ জীবন। কলেজে লেখা খুব বেশি পড়ার সুবিধা হয়নি। পড়ার তারপরে হ্যাঁ, হ্যাঁ, বলুন। বলছি, আপনি সাহিত্য পড়তেন তো? সাহিত্য তো ছোটবেলা থেকে পড়তেন, গল্প উপন্যাস। আমি তো কেমিস্ট্রির ছাত্র ছিলাম, আর না, যা এমনি সাহিত্য এমনিতে, পড়েছি হ্যাঁ। সব জীবনীতে পড়েছি। আপনি বললেন এখনই ওই যে পার্বতীর বৈশাখ মাস বললেন, মাঠ ভাঙে কালপুরুষের কথা বললেন, মেলার দিকে ঘর বললেন। এই যে গল্পগুলো, এই সবকটা গল্প যে আবহে লেখা, একদম গ্রামীণ অজ পাড়া গাঁয়ের একটা আবহ। আপনি ছোটবেলার থেকেই কলকাতায় বড় হয়েছেন। এটা কি, এর সঙ্গে কি চাকরির যোগ ছিল, এই জীবনটাকে দেখা এবং লেখা গল্পে তুলে ধরা?
চাকরির যোগ তো ছিলই, তারপরে আমার মানে বিস্মিত হয়েছিলাম আমি। আমাদের তো বসিরহাটের ওখানে গ্রামে বাড়ি আছে, আমি সেখানে ছোটবেলায় কাটিয়েওছি, দন্ডিঘাট গ্রাম। কিন্তু সেই সব গ্রাম আর মেদিনীপুরের যেখানে আমি চাকরি করতে গেছি, দুয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ধরুন এখানে বাস থেকে নেমে 1 ঘন্টা, এই 1.5 ঘন্টা হাঁটতে হয়, একদম ধুলো মাটির রাস্তা, পিচ পিচের কোনো কারবার নেই। তার আগে একটা নদী, কংসাবতী নদী পার হতে হয় হেঁটে। তারপরে বর্ষাকালে ওই কাদার রাস্তা ভয়ঙ্কর হয়ে যায়, আর মানুষজন খুব দরিদ্র, এবং খাওয়া টাওয়া, ফুড হ্যাবিট ট্যাবিট সবই আলাদা। এই যে বিষয় আমি ভারতবর্ষকে দেখতে শিখলাম ওখানে গিয়ে। মানুষের জীবনে এরম একটা ওটা আমার ওই চাকরিতে ওখানে যাওয়া গিয়ে পড়াটা আমার জীবনের ধাক্কা হয়েছিল, এবং এটা আমার পক্ষে খুব ভালো হয়েছিল। ফলে আমি লিখতে পেরেছিলাম। আপনি ওই সময়ই বোধহয় আর কয়েক বছর পরে দানপত্র লিখলেন। দানপত্র নামে আমার যতদূর মনে হয় আপনার দুটো গল্প আছে। একেবারে যে লেখার যে আঙ্গিক, যেমন দলিল লেখা হয় হাইকোর্টের, যে কোর্টে যেমন পিটিশন বা এটা দলিল দস্তাবেজ ইত্যাদি, এই যে ভঙ্গিটা, এই ভঙ্গিটা সেটাও কি আপনার চাকরির সঙ্গে যুক্ত ছিল? এই যে দানপত্র লিখেছিলাম আমি আমি তো দীঘাতে গেলাম কোন সালে, 1978 সালে গোপীবল্লভপুরে, ওখানে 79 সালে, আমি 80 সালে দীঘাতে গেছিলাম। দীঘাতে বসে আমি দীঘায় একটা হোটেল ভাড়া করে থাকতাম, হোটেলের ঘর ভাড়া করে থাকতাম। ভাড়া ছিল তখনকার দিনে মাসে 65 টাকা, কিছু কম নয়, ছোট্ট হোটেল। ওই দীঘাতে বসেই আমি দানপত্র লিখেছিলাম, এবং মহাশ্বেতাজি গেছিলেন দীঘা বেড়াতে, ওনাকে আমি দানপত্র ওখানে পড়ে শুনিয়েছিলাম। ওখানে শুনেছি, অথবা মহাশ্বেতাজি বাইচন মনে নেই। তারপরে ওটা অনেক পত্রিকায় শারদীয় ছাপা হয়েছিল। দানপত্র পরপর দুটো লিখেছিলাম, একটা হচ্ছে ভূমিহীন সর্বহারা, তার যা হারিয়েছে সব দান করে দিচ্ছে তার পৌত্রকে, সাঁওতাল জাতি। হ্যাঁ, সাহেবমারি বাস্কেকেই দানপত্র করছে। আর একটা ছিল একজন মানে জোরদার, প্রচুর জমির মালিক, তিনি তার সম্পত্তি কিভাবে রক্ষা করবেন এবং তার ওটাকে নিজের পৌত্রকে দান করছেন। দুটো একদমই বিপরীত। কিন্তু এই যে এই ফর্মটা এসেছিল দলিলের ফর্ম, দলিলটা ঠিক এইভাবে লেখা হয়। আমার মনে হয় এটা এই এই যে ফর্মে গল্প লেখা, এটা মনে হয় আমার আগে কেউ লেখেনি। আমার আগে যা গল্প লেখা হয়েছে সেখানে এই ধরনের গল্পের উদাহরণ আছে কিনা আমি জানি না। আমি তারপরে একটা গল্প লিখেছিলাম, একটি মোকদ্দমার সত্য, সেটা পুরো একটা কোর্ট কেসের ফরম্যাটে লেখা। হ্যাঁ, এবং বিচারকের মন্তব্য করতে 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 একটা জায়গায় গিয়ে পৌঁছলো। আর এই দানপত্র যে ফর্ম, যে দলিলের ফর্ম যেভাবে দানপত্র করে, এই ফরম্যাটটা একদমই নতুন। এই ফর্মে কেউ লেখেননি, পরে এই নিয়ে এইরকম এই আমার দানপত্র লেখার পরে কেউ কেউ লিখেছেন আমি দেখেছি, কিন্তু আমার আগে কেউ লেখেনি। বাংলা সাহিত্যে তো আমার যতটুকু পড়া আছে, এই ফরম্যাটে কেউ লেখেনি। এই হ্যাঁ, এই এই আমাদেরও নজরে আসেনি। তো আপনাকে আমি কর্মসূত্রে কি দলিল ইত্যাদি নাড়াচাড়া করতে হতো? আমি এটাই জানতে চাইছি। জমি তো, আমি তো কানুনগোর চাকরি করেছি, জমি তো নাড়াচাড়া করতেই হতো। কানুনগোর চাকরিটাই ছিল ল্যান্ড সার্ভে, ওইটা হচ্ছে 1971 সালের ল্যান্ড রিফর্মস অ্যাক্ট অনুযায়ী রেকর্ড অফ রাইটস কারেকশন করা ছিল, এবং সার্ভে করে দেখা, বর্গাদার রেকর্ড করা, বর্গাদার ইনকোয়ারি করে বর্গাদারের নাম রেকর্ড করা। বিচিত্র কাজ ছিল, এবং মানে অপূর্ব কাজ ছিল। এর কোনো তুলনা নাই, এটা এক জীবনে কোনো মানুষ দেখতে পায় না। আপনার দানপত্র গল্পে যেটা প্রকাশিত, সেখানে ওই জমির ইতিহাস বলতে গিয়ে আপনি খুব চমৎকার ভাবে দেখিয়েছেন কি করে ইতিহাস লেখা হয়, মিথ্যে ইতিহাস। আমরা যে ইতিহাস পড়ি বা যে মানুষজনের কাছে
পরিচিত যে ইতিহাস, সেই ইতিহাস বহু ক্ষেত্রে মিথ্যে। আপনি কি সামগ্রিকভাবে এটা মনে করেন যে আমরা যে ইতিহাস পড়ি বা ইতিহাস যারা ক্ষমতায় থাকেন? জমির ইতিহাস হচ্ছে হাত বদলের ইতিহাস, একজনের থেকে অন্যজনের কাছে চলে যাওয়া। আর পৃথিবীর ইতিহাস, রাজা রাজার ইতিহাস যা লেখা হয়েছে সেটাও তো হাত বদলেরই। আমাদের ব্রিটিশ দখল করলো, হ্যাঁ, আমরা আবার ব্রিটিশের হাত থেকে নিয়ে নিলাম। এরা হাত বদল বৃহত্তর অর্থে এই যুদ্ধ বিগ্রহ, সারা পৃথিবীর যে সেই মধ্যযুগের ইতিহাস বা তার ইতিহাস, এ তো এক দল এসে আর একটা দেশ দখল করছে, সেটাও হাত বদল। কিন্তু জমির হাত বদলটা অন্য, এটা তো একদম বিনা রক্তপাতে আদিবাসীরা তাদের সমস্ত জমি হারালো, হারিয়ে সেগুলো মহাজন যোদ্ধার দের হাতে চলে গেল। এবং আদিবাসীদের জমি কিভাবে হাতে গেছে সেটা বোঝা যায়। জমিতে, তুমি তো গ্রামের ছেলে, তুমি তো জানবে, এবং চাষিবাসী মানুষ যারা তারা জানবেন, জমির নাম থাকে, জমির নাম থাকে। তা এই সাঁওতালি সোট, এই ধারো পায়ে জোড়া, আমি এই ধারো পায়ে জোড়া যখন বলছি, আমি বললাম এই ধারো পায়ে জোড়া নামটা কেন? তো লোকটা বলে ধারো সাঁওতালের জমি ছিল এইটা আগে, মানে জমিটা ধারো সাঁওতালের ছিল, তার জন্য জমি ধারো পায়ে জোড়া নাম। এবারে ওই জমিটা হয়ে গেছে ধরুন অমুক কুণ্ডু, এতে কি হলো, এটা ওখানে একটা মন্তব্য আছে, 200 বৎসরের শাসনেও যেমন ভারত ভূমির নাম ইংল্যান্ড হয় নাই, তেমনি জমির নামও পাল্টায় নাই। ভারত তো ভারতই রইলো, ইংল্যান্ড হতে হয়নি। জমিটা জমিই রইলো, জমির নামটা ওই ধারো পায়ে জোড়া রইলো, নামটাই স্মরণ করিয়ে দিচ্ছে এই জমিটা কার ছিল, এবং এখনকার নথিপত্র দেখা যাচ্ছে এই জমিটা কার আছে, তার মানে ওর থেকে এর আছে, এর কাছে চলে এসছে। এই হচ্ছে হাত বদলের ইতিহাস। হ্যাঁ, এবং পরবর্তীকালেও আপনি জমির হাত বদল নিয়ে প্রচুর গল্প লিখেছেন এবং কোনো কোনো উপন্যাসেও এসেছে। এই সময় পর্বে, এর কাছাকাছি পর্বে আপনি গাঁও বুড়ো বলে একটি গল্প লিখেছিলেন, যেটা গত 2 বছর আগে ও হেনরি পুরস্কার পেল। তো এই গাঁও বুড়ো গত বছর, হ্যাঁ, গাঁও বুড়ো, তারপরে মেলার দিকে ঘর, মাঠ ভাঙে কালপুরুষ, হস্তান্তর, রাজকাহিনী ইত্যাদি অনেকগুলো গল্পের কথা বলা যায়। যে গল্পে একটা জার্নি আছে, একটা যাত্রার কথা আছে। এই যে যাত্রা, মানে এই যাত্রার অর্থে একেবারেই একদিক থেকে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রার কথা বলছি। তার সঙ্গে কি আপনার ওপার বাংলায় থেকে আপনার পূর্বপুরুষের চলে আসা, সেইটা কোনোভাবে কাজ করেছিল? বা আপনি দণ্ডিঘাটে ছোটবেলা কাটিয়েছেন, তারপরে কলকাতায়, তারপরে একেবারে প্রায় চলে গেলেন মেদিনীপুরে। তিনি আর ওরা সরকারি চাকরি করতেন, এবং অটোমেটিক তিনি অপশন দিয়েছিলেন ভারত সরকারে, পাকিস্তান সরকারে নয়। ফলে তিনি অটোমেটিক ভারত সরকারে অন্তর্ভুক্ত হয়ে যান। তারপরে চাকরি সূত্রে বাইরে বাইরে ঢাকাতেও হাই কমিশন অফিসে চাকরি করেছেন। আমার ঠাকুরদারা চলে এসছে, সব এপারে চলে এলো, ওদের নিয়ে এলেন, আমাদের বাড়ি করা হলো। সেটা আমার তো স্মৃতির মধ্যে নেই, পরে মায়ের কাছে শুনেছি। তবে এটা তো কিন্তু আমি যে চাকরিটা করেছি, সেই চাকরিটা করতে আমাকে প্রচুর হাঁটতে হয়েছে, ঘুরতে হয়েছে। এবং আমি বললাম না, আমি লোহাদায় নেমে, লোহাদা বলে একটা গঞ্জ আছে দেবরা থানায়, সেখানে নেমে মিষ্টির দোকানে মুড়ি রসগোল্লা ফল্লা খেয়ে পেট ভরিয়ে হাঁটতে আরম্ভ করলাম ব্যাগ নিয়ে। আমি আর আমার বন্ধু, সে আমার থেকেও দূরে যাবে, ত্রিলোচনপুর, আমি করন্দা। 1 ঘন্টা 20 মিনিট আমার লাগলো, ওর আরো 15-20 মিনিট বেশি লাগবে। এই যে হাঁটা, এবং হাঁটার সময় চারপাশ দেখতে দেখতে যাওয়া। মেলার দিকে ঘরে, ওই করন্দা থেকে, ওখান থেকেই লোয়াদা অব্দি আসা আছে, মেয়েটাকে নিয়ে বাবা আসছে। ওই জার্নিটা হচ্ছে ওই জার্নি, একেবারে আমার জার্নি। আমি, আমার বিষয়টাই ওর মধ্যে আছে। আর গাঁও বুড়ো গল্পের মধ্যে যে ফকির চাঁদের যাত্রা, ওটাও আমার, ওটা কুলচিকরিতে লিখেছিলাম 1977 সালে, ওটাও আমার যাত্রা।
আমি এক জায়গা থেকে এমনিতেই তো যেখানে পোস্টিং হতো ওখানে এর সঙ্গে একে নিয়ে ওকে নিয়ে এদিক ওদিক দেখতে বেরোতাম। ফলে সেটা তারপর আমার সার্ভের কাজেও যেতে হতো। ফলে এই যাত্রাটা হচ্ছে আমার নিজের যাত্রা, এর সঙ্গে ও দেশভাগের ওইটা ওই কোনো সম্পর্ক নেই। মানে সেই অর্থে আপনারা উদ্বাস্তুও ছিলেন না, যেহেতু বললেন বাবা না, আমরা চাকরি তো করতেন সেই সব। কিন্তু কষ্টকর জীবন যাপন করেছি। কষ্টকর জীবন, আমাকে তো টিউশন, আমার বাবা চাকরি করতেন ভালো, কিন্তু বাবার উপর ভার ছিল অনেক, ভার ছিল অনেক। ফলে আমাদের এই বেলগেচার ফ্ল্যাটে গ্রামের মানুষ এসে এসে উঠতো, তারা থেকেই যেত, কবে তারা এখানে কিছু করবে তারপর সেখানে চলে যেত। এবং এই সমস্ত হতো, বাবার টাকা পয়সা নিয়ে খুব সমস্যা হতো। ফলে আমি তো টিউশনই করে বিএসসি পড়েছি, কেমিস্ট্রি অনার্স, টিউশনির মাইনে দিয়ে, আমার বাড়ির থেকে টাকা পয়সা দিয়ে পড়িনি। ফলে আমার কোনো অধ্যাপকও ছিল না, কিছু ছিল না। ফলে কেমিস্ট্রি অনার্সের এই 50%-এর একটু কম নম্বর পেয়েছিলাম বলে আর এমএসসি পড়তে পারিনি। একটু চেষ্টা করলে হয়তো এমএসসি এখনকার দিনে হলে পড়তে পারতাম, তখন তো ইউনিভার্সিটি ছিল না। সে যা আবার হয়েছে ভালোই হয়েছে, ভালোই মানে এই সমস্ত ব্যাপারটাই আমার কাছে বেশ এখন মনে হয় খুব ভালো। ফলে কিন্তু যে ওই উদ্বাস্তু কলোনি চলনি এগুলোতে আমি বসবাস করি। আমি বেলগেছার ফ্ল্যাটে উঠেছিলাম, তার আগে বেলেঘাটায় ছিল ভাড়া বাড়িতে, যেহেতু বাবা সরকারি চাকরি করতো ফলে আমাদের ওইসব করতে হয়নি। কিন্তু দেশভাগ আপনার লেখায় ঘুরে ফিরে এসেছে, বিশেষ করে মানে বড় বড় অনেকগুলো উপন্যাসে, যেমন দশমী দিবসে, মোমেন শাহী উপাখ্যান, কুমারী মেঘের দেশ চাই, মিলন হবে কতদিনে, এই সমস্ত উপন্যাসে বা আরো বেশ কিছু লেখায় আপনার কতদিনে দেশভাগের নামে, প্রসঙ্গটা ঘুরে ফিরে এসেছে। মিলন হবে কতদিনে নামে উপন্যাস নেই, উপন্যাসটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। ওই নামে বোধহয় ধারাবাহিক বেরিয়েছিল। ধারাবাহিক তো তারপরে অনেক চেঞ্জ হয়েছে, ওটা র্যাডক্লিফ নাইন নামে আচ্ছা উপন্যাসটা আচ্ছা গ্রন্থটা বেরিয়েছে দেশ আচ্ছা। পাবলিশিং হ্যাঁ থেকে। হ্যাঁ। তো এই সমস্ত লেখাতে ঘুরে ফিরে আসছে ওই দেশভাগের প্রসঙ্গ। আমার অনেক গল্পের মধ্যে আছে, অনেক গল্পের মধ্যেও এসেছে, এটা এসেছে দেশভাগ। আমি তো ওপার বাংলার আমাদের বাড়ি ছিল, সেই বাড়িতে গেছি, তারপর আমি কিছু সেই অভিজ্ঞতাও লিখেছি, আমার সেই দেশের বাড়ি দেখার অভিজ্ঞতা, আমার মামা বাড়ি যাওয়ার অভিজ্ঞতা। ফলে আহ, তো একটা আর মায়ের কাছে তো আমি মায়ের কাছে শুনতাম সব কথা। তারপরে আমাদের অ্যাকচুয়ালি আমার ছোট কাকা পাকাপাকি ভাবে ওদেশ থেকে চলে আসেন 1962 সালে। ফলে আমাদের একটু যাওয়া আসা ছিল, মানে পাসপোর্ট করেই যাওয়া হতো। হ্যাঁ, এই যাওয়া আসা ছিল, যেহেতু কাকা ওই ধুলিয়ারের বাড়িতে থাকতেন। আর তখন তো স্কুলে পাঠশালায় পড়া হচ্ছে, আমি তো ক্লাস 3 থেকে পড়েছি, ফলে আমি ক্লাস 3 অব্দি ক বছর বয়স হয়, প্রায় 8-9 বছর স্কুলে যাইনি, বাড়িতে পড়তাম। এবং এক রাখাল মাস্টার মশাই পড়াতেন, ফলে আমি অনেক, ফলে আমার ঘোরাঘুরির সুবিধেও হতো। মা যদি চলতো ওপারে, মায়ের সঙ্গে আমিও চললাম ওপারে, এইরকম আর কি। তখন আপনি বোধহয় দণ্ডির হাটে। না, দণ্ডিরহাটে ছিলাম, কলকাতাতেও ছিলাম, কলকাতাতেই আমাকে রাখাল মাস্টার মশাই পড়াতেন। কোনো মাস্টারমশাই, এই পর্বে চলে আসি জিজ্ঞেস করিনি, কোনো মাস্টারমশাই আপনার লেখার ব্যাপারে পরবর্তীকালে যে আপনি লিখবেন সেই ব্যাপারে কারোর বিশেষ না, উৎসাহ ছিল বা প্রেরণা কাজ করেছে? একজন মাস্টারমশাই ছিলেন শৈলেন বাবু, স্কুলে পড়াতেন, ইংরেজি ছাত্র, ইংরেজি ভাষার টিচার ছিলেন তিনি। তার সঙ্গে আমি কথা বলতাম, তিনি আমার কবিতা ছেপেছিলেন, তারপরে নানান রকম সাহিত্যের আলোচনা, সিনেমার আলোচনা এসব করেছি। তো তিনি হট করে মারা গিয়েছিলেন, তখন আমরা কলেজে পড়ি, আর কলেজে তো কেমিস্ট্রি অনার্স পড়তাম, ফলে ওখানে যে টিচাররা ছিলেন তারা তো সাহিত্যের কেউ ছিলেন না।
ফলে আমার সেই রকম শিক্ষক যিনি আমার লেখা পড়ে উদ্বুদ্ধ হয়েছেন, মানে লেখা পড়ে আমাকে উদ্বুদ্ধ করেছেন, এরকম শিক্ষকের অভিজ্ঞতা আমার তত নেই। বরং আমার শিক্ষক পরে যাদের সঙ্গে মিশেছে লেখকরাই আমার শিক্ষক। এই শ্যামল গাঙ্গুলি, মানে শ্যামল গঙ্গোপাধ্যায়, দেবেশ রায়, রমাপদ চৌধুরী, এই তিনজন লেখক, দিব্যেন্দু পালি, চারজন, এরা এই চারজন আমাকে নানানভাবে লেখা পড়ে পরামর্শ দিয়েছেন, দিয়েছেন। হ্যাঁ, এটা করেছেন। কিন্তু কোনো মাস্টারমশাইয়ের অভিজ্ঞতাটা আমার নেই। আমি তো সাহিত্যের ছাত্রই ছিলাম না। সাধারণত দেখা যায় যে গল্প বেশ কয়েক বছর লেখার পরে পত্রিকার সম্পাদকরা বলেন উপন্যাস লিখতে, তখন উপন্যাস লিখতে আসেন। আপনার প্রথম উপন্যাস লেখা কোন প্রেক্ষাপটে? মানে এটা কি নিজের থেকেই মনে হলো এবারে উপন্যাস লিখি, নাকি কোনো পত্রিকা বা প্রকাশনার একটা চাপ ছিল? না, পত্রিকা বলিনি, আমি এমনি লিখেছিলাম। 1977 সালে, যে বছর গাঁও বুড়ো লিখি সেই বছরই লিখেছিলাম সুবর্ণরেখা। আমি। ওই যে হ্যাঁ, সেই বছরই লিখেছিলাম আমি। না, ওইটা আবার নদীর মানুষ নামে ছাপা হয়েছিল। আমার এখন মানে অমৃত পত্রিকায়, পরে নামটা পাল্টে সুবর্ণরেখা করেছিলাম, পরে আবার নামটা ফেরত এনেছি নদীর মানুষ। এখন উপন্যাস সমগ্র প্রুফ দেখছি নদীর মানুষ নামেই উপন্যাস সমগ্রে যাচ্ছে। যে নামে ছাপা হয়েছিল সেই নামেই উপন্যাস সমগ্রে যাচ্ছে। ওইটা আমি 1977 সালে লিখেছি। লিখতাম একটু একটু করে। আমার যে বিষয় ছিল, আমি যা দেখেছিলাম, আর ওই গোপীবল্লভপুরের ভেতরে একটা ইন্টেরিয়ার ভিলেজে বংশীধরপুরে, যেখানে যেতে 1 ঘন্টা 45 মিনিট লাগতো পায়ে হেঁটে, টিলা জঙ্গল এসব ভেদ করে যেতে হতো, সেই বংশীধরপুরের পটভূমিতে উপন্যাসটা লিখেছিলাম। এবং ওইসব জায়গা, ফলে ওটা আমার কেউ বলেনি, কিন্তু পরে আমাকে অমৃত পত্রিকাতেই বলেছিল। কারণ আমি লিখেছিলাম যে শচীন উপন্যাস লিখেছিল 1977 পুজো সংখ্যায়, শচীন দাস, অমৃত পত্রিকায়। তখন আমার নিজের মনে হচ্ছিল আমি একটা উপন্যাস লিখি, তাই আমি লিখতে আরম্ভ করলাম। তারপর ওটা শ্যামলদা ছেপেছিলেন 1978 বিনোদন সংখ্যায়। তখন ডিসেম্বর মাসে বিনোদন সংখ্যা বেরোতো। সেইটা বেরোনোর পরে তারপরে আবার কিছুদিন বাদেই শ্যামলদা আমাকে বললেন, তুমি একটা ধারাবাহিক উপন্যাস লিখো। আমি প্রথমে না করেছিলাম, আমি লিখতে পারবো না, আমি ধারাবাহিক উপন্যাস লিখতে পারবো না। আমার বন্ধুরা আমাকে বললো, কেন লিখবি না, তোকে লিখতে বলছে, লেখ। আমি পাহাড়ের মতো মানুষ নামে, এই নামটা শ্যামলদা দিয়ে দেওয়া, পাহাড়ের মতো মানুষ নামে একটি উপন্যাস লিখেছিলাম, ধারাবাহিক। এরপরে আরেকটা উপন্যাস লিখি, পাহাড়ের অনুষঙ্গ। পাহাড়ের অনুষঙ্গ আপনার বহু লেখায় এসেছে, বহু গল্পে তো এসেছে। উপন্যাসের নামকরণে পাহাড় আছে, হাঁস পাহাড়ি আছে, তারপরে পাহাড়ির মতো মানুষ আছে, তারপরে ও আমার পছন্দপুর, সেখানেও পাহাড়ের অনুষঙ্গ আছে। পাহাড় আপনাকে ঘুরে ফিরে, ঠিক একইভাবে নদীর কথায় আসছি, সুবর্ণরেখা, যেটা পরবর্তীকালে আপনি নাম চেঞ্জ করে এখন নদীর মানুষ ওই সময়ও করেছিলেন, খরা বন্যার ফুল, তারপরে জনসমুদ্র, এমনকি কৃষ্ণ গহ্বরে সমুদ্রের প্রসঙ্গ আছে, সমুদ্রের স্বর, শোনাই ছিল নদীর নাম, নদীর জায়গা আসছে, জননী সমুদ্র। এরকম অনেকগুলো লেখায় দেখা যাচ্ছে সমুদ্র এবং পাহাড়, এই যে প্রাকৃতিক অনুষঙ্গগুলো আপনাকে টানে। সবাইকেই তো টানে, সমুদ্র পাহাড় কাকে টানে না? যে লেখে তাকে টানে, যে না লেখে তাকেও টানে। বেশি রকম এসেছে। শালতোড়ায় থেকেছি তো, পাহাড়ি এলাকা, বাঁকুড়ার শালতোড়া বলে জায়গাটা, ওটা পাহাড়ি এলাকা। আবার ঝাড়গ্রামে যেখানে থেকেছি, সে তো দূরে সমস্ত নীল পাহাড়, সিংভূমের পাহাড় গুলো দেখা যেত। আমরা তো সমতল ভূমির মানুষ, মানে একদম 24 পরগনা এই সমস্ত, এখানে তো কোনো উঁচু নিচু ব্যাপারই নেই, সব তো সমতল।
এখান থেকে গিয়ে যখন ওখানে আমাকে থাকতে হচ্ছে, তখন সেগুলো আমার আমার ভেতরে ছাপ ফেলছে ভয়ঙ্কর ভাবে। ফলে আমি লিখেছি। পাহাড় দেখছেন আর পাহাড়ের মতো মানুষও দেখছেন একই প্রেক্ষাপটে, একই জায়গায়। হ্যাঁ, পাহাড়ের মতো পাহাড়, নয় পাহাড়ি। শালতোড়ার নামটাই তো দিয়ে দিয়েছিলাম নয় পাহাড়ি। এবং ওই নয় পাহাড়ি নিয়ে আমি অনেক গল্প লিখেছি। নয় পাহাড়ের উপাখ্যান নামে একটি উপন্যাস, সেটা আছে। আরো লিখেছি, খুব হাঁস ভালো পাহাড়ি লাগে। আছে ওই হাঁস একই পাহাড়ি এলাকাতে, হাঁস লিখেছি, ও সবই শালতোড়া নিয়ে লেখা। শালতোড়া হচ্ছে শালতোড়ায় বাঁকুড়ার একটা পাহাড় আছে, বিহারীনাথ পাহাড়। সেটা বাঁকুড়া জেলার সবচেয়ে উঁচু পাহাড়। আমার অফিসে বসে গালে হাত দিয়ে তাকিয়ে থাকতাম, ওই দেখা যাচ্ছে বিহারীনাথ পাহাড়। হ্যাঁ, ফলে তো একটা একা একা থাকতাম। ফলে এই জায়গাগুলো, প্রকৃতি অনেক সময় লেখকের উপর প্রভাব বিস্তার করে, চাপ দেয়। ফলে প্রকৃতি লিখিয়ে নিয়েছে এইসব লেখা। ঠিক এখনো একইভাবে সমুদ্র বলছিলাম, অশ্বচরিতে আছে। আপনার যে খুব উল্লেখযোগ্য যদি লেখা কয়েকটা বলা হয়, তার মধ্যে অশ্বচরিত একটা, ধনপতির চরে আছে, সমুদ্রও এসেছে বারবার। এবং সমুদ্রের উল্লেখ তো আমি করলাম, জনসমুদ্র। আমি তো সমুদ্রের ধারে 1 বছর বসবাস করেছি, টুরিস্টের মতো না, আমি একদম ওখানে থাকতাম। তো দীঘাতে ওই হোটেলটার নাম ছিল হোটেল শ্রমিক, সেই হোটেলে একটা ঘর ভাড়া করে থাকতাম। এবং ফলে প্রতিদিন রাত্রিবেলা সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াতাম, এবং দিনমানেও দেখতাম, রাত্রেও দেখতাম। সব নির্জন হয়ে গেলে, হয়তো খাওয়া দাওয়া হয়ে গেল, 11টা বাজে, যা হাঁটতে হাঁটতে সমুদ্রের ধারে গিয়ে দাঁড়ালাম। সি বিচ টিচ, সমুদ্রের পার সব লোকজন নেই, ঘুমিয়ে পড়েছে। চুপ করে বসে থেকে তাকিয়ে থাকতাম। যদি জোয়ার টোয়ার আসতো, ভয়ঙ্কর হয়ে সমুদ্র, এগুলো দেখেছি। তো এই দীঘার অভিজ্ঞতা থেকেই তো অশ্বচরিত লিখতে পেরেছি। ধনপতির চর, ধনপতির চর অবশ্য দীঘার অভিজ্ঞতা। ধনপতির চর হচ্ছে অ্যাকচুয়ালি দীঘা, তারপরে এই সুন্দরবন এলাকা, এইসব জায়গায় আমি গেছি, দীঘায় কাটিয়েছি। আর সুন্দরবন এলাকায় গেছি, অফিসের কাজে গেছি। তারপরে ওই কাকদ্বীপ টাকদ্বীপ, এই সমস্ত এলাকাগুলো আমি চিনি, গেছি। ধনপতির চর উপন্যাস লেখার পরে আমি গিয়ে দেখেছি আমার লেখার সঙ্গে জায়গাটার অনেক মিল। কিন্তু ধনপতির চর পুরোটাই হচ্ছে আমার বাড়িতে বসে লেখা। আমি ওই দেখতে যাইনি ওই অঞ্চল। আমি গোসাবা গেছি, এগুলো এগুলো আমার জীবনের যে অভিজ্ঞতাগুলো, সেইগুলো আমার ভেতরে সঞ্চিত ছিল। তারপর উপন্যাসটা লিখতে লিখতে আমার হঠাৎ মনে হলো আমি একবার ওই জায়গাটা দেখে আসি। তা আমার ডিপার্টমেন্টের এক অফিসার আমাকে বলল, তুমি যদি কাকদ্বীপ টাকদ্বীপে যাও, মৌসুমী দ্বীপে যাও, তাহলে তোমাকে আমি থাকার ব্যবস্থা করেছি, যাওয়ার ব্যবস্থা করেছি, তুমি থাকো ওখানে, থেকে দেখে যা করবার করে এসো। তা আমি আমি আমার এক বন্ধুকে বললাম, আমি একটু যাবো দেখতে। বলো, দৌড়, তুমি কি করতে যাবে? গেলে দেখবে তোমার লেখা হবে না, তুমি যেটা লিখছো তুমি লিখে ফেলো, এবং নিজে লিখে ফেলো, পরে মিলিয়ে দেখো। তা আমি তো লিখে ফেললাম, পরে মিলিয়ে দেখলাম যা লিখেছি তা প্রায় সত্য, এবং কেউ কোনো ভুল ধরেনি। আপনার এটা ইমাজিনারি উপন্যাস, সম্পূর্ণ ইমাজিন করে লেখা, কিন্তু এর যে সত্যটা, এই সত্য হচ্ছে এই সাহিত্যের সত্য আর বাস্তবের সত্যের মধ্যে বিশেষ কোনো ফারাক দেখা যায় না, অনেকটাই। কারণ এই উপন্যাস নিয়ে তো অনেক কথা হয়েছে, এবং ওটা অনুবাদও হয়েছে, সেখানেও ভালো ভালো রিভিউ বেরিয়েছে। সকলেই উপন্যাসটাকে করেছেন, ওই মিথ ইত্যাদি ইত্যাদি মিশিয়ে আমি ওটা লিখেছি। মিথের কথায় আসি, আমি এখানে আমার আপনার আমার যা ভেতর থেকে হয়, আমি যদি সেখানে ছিলাম তো আমার লেখা হয়, সে আমি বহুকাল ধরে লিখতে পারি।
যদি 1 বছর 2 বছর 3 বছর সেখানে কাটাই। আর বাকিটা হচ্ছে আমার কল্পনা, আমি নিজে ভেবে ভেবে সমস্তটা তৈরি করি, এবং সেটাও আমার অনেক লেখা হয়েছে সেইভাবে। এর থেকে একমাত্র ব্যতিক্রম হচ্ছে কুমারী মেঘের দেশ চাই, যেটা লেখার সময় আমি ওই অঞ্চলে অনেকবার গেছিলাম, কারণ ছিটমহলটাকে আমি ভালো করে দেখতে চেয়েছিলাম, দেখেছিলাম, কিন্তু বাকিটা আমি কলকাতায় বসেই লিখেছি। আর মোমেন শাহ ইউপাক খান লেখার সময় আমি তো ময়মনসিংহের কিছুই জানি না, আমার মায়ের কাছে ময়মনসিংহের গল্প শুনতাম। তারপরে আমি আর স্বপ্নময় ঢাকায় একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, দুজনে মিলে, ও বললো তুই যাচ্ছিস আমি যাব। ওখানে ওরা সাহায্য করেছিল বাংলাদেশের লেখকরা। আমি ওই নেত্রকোনা এক্সপ্রেসে কি 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 এক্সপ্রেস যেন একটা ছিল নাম, সেই এক্সপ্রেসে করে আমি নেত্রকোনায় নেমেছিলাম। আমরা শেষ রাত্রে 2 ডিগ্রি টেম্পারেচার ছিল, ঠকঠক করে কাঁপছি, ওরে বাবা কি ঠান্ডা। ওটা তো একদম উত্তর উত্তর বাংলা, ওখান থেকে মেঘালয় কাছে, ওটা উত্তর পূর্বাঞ্চল, ওখান থেকে মেঘালয় কাছে, মেঘালয় পার। তা নেত্রকোনা, মণিপুরও নেত্রকোনা কাছে, থেকে আমি, হ্যাঁ মণিপুরও কাছে, মণিপুর। হ্যাঁ হ্যাঁ, নেত্রকোনার থেকে সুসঙ্গ দুর্গাপুর আমি গেছিলাম, যেখানে সোমেশ্বরী নদী। আমি ওইটা নিয়ে উপন্যাসটা লিখেছিলাম তো আগে, লিখে আমার মনে হয়েছিল যে আমার ওই জায়গাটা একবার দেখে আসি না কি হয়। তো দেখে এসে জাস্ট ঘুরে এলাম, একদিনে 6 ঘন্টা ঘুরে এসে আমি, তারপরে আমি কলকাতায় ফিরে লিখেছিলাম। তা এটা তো এটাও পুরোটাই ইমাজিনেশন, এবং আমার কল্পনা, আমার মিথ তৈরি করেছি নানানভাবে। আর ওই মোমেন কি বলে, ময়মনসিংহ গীতিকাটা ভালো করে পড়েছি, গীতিকা খুব সাহায্য করেছে। আর ওখানকার যে দুই অধ্যাপক ছিলেন, বা 2 ভাই, খুবই পণ্ডিত মানুষ, বাংলাদেশের পরম মানে শ্রদ্ধেয় মানুষ, যতীন সরকার এবং তার ভাই মতিন সরকার, এই মতীন্দ্র সরকার, এরা দুজনে ওই আমাকে কয়েক ঘন্টায় যা বলেছিলেন সেগুলো আমার খুব কাজে লেগেছিল। ওই কৃষক আন্দোলন ইত্যাদি ইত্যাদি, এগুলো আমি আগে জানতাম না, ওখানে গিয়ে এগুলো সন্ধান পাই। তারপর কলকাতায় ফিরে বইপত্র জোগাড় যন্ত্র করে কৃষক আন্দোলনটা কি হয়েছিল এগুলো জানি, তারপর নিজের মতো করে লিখেছি। এবং এই দুটো চরিত্র আমার যতদূর মনে পড়ছে, যতীন এবং মতিন, এই দুটো চরিত্রকে আপনি উপন্যাসের মধ্যে এনেওছেন, এই দুটো চরিত্রকে আপনি উপন্যাসের মধ্যে ধরেওছেন, যতীন মতিন এই দুটো চরিত্রকে এনেওছেন। ওটা অন্য নামে ধরেছি, ওই হ্যাঁ, ওই ওই অন্য ওই নামে 2 ভাই আছে। হ্যাঁ, 2 ভাই আছে, এবং সেখানে আপনি মানে দেখা করতে গেছেন, তিনি গল্প করছেন। হ্যাঁ আপনার সমকালীন অনেক লেখক, তার আগেও অনেকে, যখন যাদের বহু লেখা একটা ডকুমেন্টারি ভ্যালু আছে, নানান রকম তথ্য সংগ্রহ করছেন, বাস্তব তথ্য, এবং সেইভাবে লিখছেন। আপনার বেশ কিছু উপন্যাসে সেই সম্ভাবনা ছিল, মোমেন শাহ উপাখ্যানে সে সম্ভাবনা ছিল, এমনকি দশমী দিবসে সেই সম্ভাবনা ছিল। র্যাডক্লিফ লাইন ছাড়া আর কোথাও আপনি বিশ্বস্তভাবে ইতিহাসকে ধরবার চেষ্টাই করেননি, ধরবার চেষ্টাই করেননি। মানে দশমী দিবসে যতটা না মাইকেল মধুসূদন দত্তের জীবন এসেছে, তার থেকে অনেক বেশি পরবর্তী সময়ে শুধু নামটাই ব্যবহার করেছেন, এটা রূপকল্প হিসেবে ব্যবহার করেছেন। এটা কি ইচ্ছে করে? না না, আমি তো মাইকেল মধুসূদন দত্তর জীবনী লিখতে যাইনি, এবং আমি ওই জীবনী উপন্যাসে বিশ্বাসই করি না। ও যতই পৃথিবীতে লেখা হোক, লাস্ট ফর লাইফ যাই হোক, আমার নিজের তো একটা ইয়ে আছে, আমি ওই জীবনী উপন্যাসে বিশ্বাস করি না। আবার তথ্য সংগ্রহ করা কিছুই খারাপ না, তথ্য জানা, ইতিহাস জানা, এগুলো তো দরকার, এগুলো জানি, কিন্তু এগুলো কতটুকু ব্যবহার করবো, আর যতটুকু জানবো বেশিরভাগ অংশ সরিয়ে রাখবো, একটুখানি ব্যবহার করব। তা না হলে আমি তো ইতিহাস লিখতে যাচ্ছি না, আমি তো উপন্যাস লিখতে বসেছি, আমি ইতিহাস লিখছি না। ফলে আমি ওই তথ্য সমৃদ্ধ উপন্যাস লেখাতেও আমি অতটা বিশ্বাস করি না। আমি যে একটা জায়গায় জানলাম, আমার এখানে
ময়মনসিংহের যে আন্দোলনটার কথা আছে, মোমিন শাহী উপাখ্যানে টঙ্ক আন্দোলন, এটা নিয়ে আমাদের এখানে লোকজন জানে না। এটা তেভাগা আন্দোলন নয়, এটা আর একটা সিস্টেম অফ মানে ওই ল্যান্ড, যারা যারা টিলার এবং জমির মালিক দুয়ের মধ্যে আর একটা সিস্টেম ছিল যে এই একটা জমি তোমাকে দিলাম, তুমি বছরে এত টাকা আমায় দেবে, এত টঙ্ক দেবে, না দিতে পারলে জমি আমি নিয়ে নেব। এই টঙ্ক আন্দোলন, এর বিরুদ্ধে ওখানকার লোকে, ময়মনসিংহের ওই ওই অঞ্চলের লোকে বিদ্রোহ করেছিল এবং কমিউনিস্ট নেতা মণি সিং ছিলেন তার প্রধান বিদ্রোহী। তিনি ছিলেন রাজ পরিবারের লোক, রাজ পরিবারের ভাগ্নে। তিনি তার মামাদের বিরুদ্ধে বিদ্রোহ করে চাষিদের একজোট করেছিলেন। আর একটা ছিল ওখানে হাতি ধরা ছিল রাজাদের কাজ, সেই হাতি খেদা বিদ্রোহ হয়েছিল ওখানে। এবার আর একটা বিদ্রোহ ওখানে ছিল, যারা কাছারি দখল করে নিয়েছিল। সেটার ওই সন্ন্যাসী বিদ্রোহ না, ওটার কি ফকির, একটু নামটা মনে পড়ছে না, আমার উপন্যাসের মধ্যে আছে। এই বিদ্রোহগুলোর কথা আমি জেনেছিলাম, এগুলো সম্পর্কে সবই জেনেছিলাম। এবার আমি লিখবো তো আমার মতো করে, আমি তো আর ইতিহাস লিখবো না অমুক তারিখে মণি সিং অমুক জায়গায় গিয়েছিলেন, অমুক তারিখে অমুক সিং অমুক জায়গায় গিয়েছিলেন, এইটা ছিল ওইটা ছিল, ওটা আমি লিখবো কেন? আমি তো আমার মতো করে কাহিনীটা নির্মাণ করব। তা কাহিনীর মধ্যে ইতিহাস বিকৃত কখনো করব না, ইতিহাস বিকৃত করব না। দরকারি ঐতিহাসিক তথ্যও থাকবে। 1945 সালে ওখানে অবিভক্ত ভারতের যে কমিউনিস্ট পার্টি কৃষক সভার শেষ, অবিভক্ত ভারতের শেষ সম্মেলন হয়েছিল নেত্রকোনাতে। সেখানে সুভাষ মুখোপাধ্যায় গেছিলেন, মানিক বন্দ্যোপাধ্যায় গেছিলেন। এটা আমি শুনলাম, সুভাষ মুখোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় গেছিলেন। এবার আমি এই উপন্যাসের মধ্যে সুভাষ মুখোপাধ্যায় আর মানিক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কথোপকথন লিখেছি। এবং মানিক বন্দ্যোপাধ্যায় তখন তত মানে সবাই তো জানে না, কেউ কেউ জানে মানিক, এই লেখক এসছেন মানিক বন্দ্যোপাধ্যায়, তাকে জিজ্ঞেস করছে তা কি আপনি লিখবেন, এটাকে আমি লিখবেন, এরকম জায়গাও আছে। আবার যে মণি সিং এর কথা বলছেন, হাতিকেদা বিদ্রোহের কথা বলছেন, যখন পাহাড়িয়ারা মিছিল করে আসছে, তাই দিকে উদ্দীপ্ত হয়ে উঠছেন মানিক বন্দ্যোপাধ্যায়, এসবগুলো আছে। এগুলো আমি তো তৈরি করেছি। কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায় যে ওখানে গিয়েছিলেন, এইটা সত্য। এবারে যদি আমি তাদের নিয়ে কাহিনী না তৈরি করে নিতে পারি, তাহলে আমি উপন্যাসটা লিখছি কেন? আমি তো লিখতে পারি না যে ওই সবাই মানিক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, লিখে আমি এই লাইনে আমি শেষ করে দেবো। আমি এই সুযোগটা নেব না, এটাই নিয়েছিলাম। আমি ঐতিহাসিক অনুষঙ্গগুলো নিয়েছেন। আমার উপন্যাসের নিয়ে লোকে তথ্য নেবে কেন? সে তথ্যের জন্য তো এখন তো গুগল আছে, তা বাদ দিয়ে এত বই আছে তথ্যের জন্য। ফলে আমার উপন্যাস পড়ে লোকে তথ্য নিতে হবে না। উপন্যাস পড়ে সেই যে বিপ্লবটা হয়েছিল, বিদ্রোহটা হয়েছিল, তার নিহিত সত্যটা, অন্তর্গত সত্যটা যদি পাঠক আবিষ্কার করতে পারেন, তাহলেই লেখা আমার সার্থক। অন্তর্গত একটা সত্য থাকে, তো সেই সত্যটা আবিষ্কার পাঠক করতে পারলে আমার লেখা সার্থক। মোমেন শাহীতে প্রায় 800 বছরের সময়কে আপনি ধরেছেন। নেত্রকোনা আলাদা জেলা হচ্ছে, ওখানে শেষ হচ্ছে, এবং এই 800 বছরের আপনি নানান ঐতিহাসিক অনুষঙ্গ এনেছেন, আপনি বললেনও। এবং নারীদের আন্দোলনে নারীদের ভূমিকা এই উপন্যাসে একটু বেশি করেই দেখানো হয়েছে। হ্যাঁ, এবং আপনার আরো বেশ কিছু উপন্যাসে, কুমারী মেঘের দেশ চাই, দশমী দিবসে, এই এই উপন্যাসের নারীদের জন্য যেন আলাদা একটা সিংহাসন আপনি এগিয়ে দিয়েছেন। গল্পের মধ্যেও মেয়েদের নিয়ে প্রচুর লেখা আছে। ময়মনসিংহে তো নারীদের বিরাট ভূমিকা ছিল, ময়মনসিংহের যে টঙ্ক আন্দোলনে। এবং একজন যে ময়মনসিংহের একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল, তার সম্পর্কে আমি বিশেষ কিছু পাইনি, অনেক চেষ্টা করেছিলাম, তার নামটাকে ব্যবহার করেছি, তারপরে তো আমি কাহিনী পুরো পাল্টে দিয়েছি। হ্যাঁ, সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো প্রবল অত্যাচার নামিয়ে এনেছিলেন, মেয়েরা প্রতিরোধ করেছিল, এবং এটা সত্য।
সেটা তো আছে ওর মধ্যে। আর এই সব আমাদের যে কোনো সংগ্রামে নারীদের ভূমিকা একটা বড় ভূমিকা। কিন্তু নারীরাই অত্যাচারিত হন সবচেয়ে বেশি। সে এখন মণিপুরে দেখতে পাচ্ছি যা ঘটেছে। কিন্তু অথচ ওই 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 অঞ্চল কিন্তু ওটা হচ্ছে ওই যাকে বলে মাতৃশাসিত সমাজ। এটা ওখানে মেয়েরাই প্রধান, কাজ টাজ বেশি করেন। ওখানে দেখেছি মেয়েরা হাট বাজারে সব সওদা নিয়ে বসেছেন, মেয়ে কাজ করছেন, আবার তারাই অত্যাচারিত হচ্ছেন। ফলে নারীদের এই ভূমিকাটাকে তো আমাদের স্মরণ করতে হয় না খুব ভালোভাবে? মোমেন শাহিতে আমার আরেকটা যে জায়গা খুব ইম্পর্টেন্ট লেগেছে, যে যে কি করে ওই ঐতিহাসিক অনুষঙ্গ, মিথ, কিংবদন্তি, একটা ঘটনা থেকে সাহিত্য তৈরি হয়, কবিতা তৈরি হচ্ছে, গল্প উপন্যাস তৈরি হচ্ছে, তার প্রচার কিভাবে হয়, তার প্রকাশ কিভাবে হয়। এখানে আপনি এই খবরিয়ার প্রসঙ্গ এনেছেন, বানশিয়ার খবরিয়ার প্রসঙ্গ যখন, বা ওই যে রিক্সাওয়ালার নামটা এলো, যখন ওই সোমেশ্বর কলোনিতে নোংরা ফেলছে, ও মেয়রের হ্যাঁ, সঙ্গে দেখা করতে পারছে না, বলছে তুমি আমার খবরটা ছড়িয়ে দাও। যে মূল ঘটনা থেকে কি করে সাহিত্য তৈরি হয় এবং সাহিত্যে প্রকাশকের একটা বড় ভূমিকা, এই প্রসঙ্গটাও এনেছেন। এটা আপনার অন্যান্য লেখায় মিথের পুনর্নির্মাণ ইত্যাদি আছে, কিন্তু এই বিষয়টা আমার অন্তত নজরে পড়েনি। এটা খুব ইন্টারেস্টিং লেগেছে। হ্যাঁ, উপাখ্যানটা তো একদম ভোরের মাথায় লিখেছিলাম। লিখেছিলাম কিরকম ভাবে, আমরা তো যেদিন গেছি নেত্রকোনায়, এবার প্রকৃতির কিভাবে লেখায়। নেত্রকোনায় সাংঘাতিক কুয়াশা, রাত 4টের সময় নামলাম, একদম 2 ডিগ্রি টেম্পারেচার। আমাদের স্টেশনে নিতে এসেছিলেন মতিন সরকার এবং বিধান মিত্র বলে এক অধ্যাপক। আমি নেমেই বললাম, এখান থেকে গারো পাহাড় দেখা যাবে তো? সকাল হলে গারো পাহাড় দেখা যাবে তো? তো উনি বলেন, গারো পাহাড় কোথায়, এখান থেকে দেখা যায় না তো? ও আপনি সুসঙ্গ দুর্গাপুরে গেলে দেখতে পাবেন। আমি তখন ওনাকে বললাম, এটা আমার কথার কথা, আমি এরকম এটা কথার জাগলারি করি, তাহলে তাহলে পাহাড়গুলো পেছিয়ে গেছে। সত্যি সত্যি বলেছিলাম। বলে ফেলার পরে আমার মনে হলো সাংঘাতিক কথা বলে ফেললাম। হ্যাঁ, এরপরে ওই যে কুয়াশা, ভয়ঙ্কর কুয়াশা, আমি আর স্বপ্নময় যাচ্ছিলাম, কি কুয়াশা ও ভেতর দিয়ে যাওয়া। এই উপন্যাসে এটা কুয়াশা একটা বড় ব্যাপার আছে না? ওই সুবুদ্ধ আর প্রবুদ্ধ আসে, কুয়াশায় ঢুকে যায়, ঢুকে হারিয়ে যায়। তারপরে এই কুয়াশা, আমি এরপরে এই কুয়াশা দেখেছিলাম একটা ফগি এরিয়া বলে, ওই ইয়েতে, ওইটা ব্লু রিজ মাউন্টেন আমেরিকার ওখানে। আমার জামাই নিয়ে ওর গাড়িতে যাচ্ছিলাম, বললো এবার দেখবেন ফগি এরিয়া আসবে। প্রায় 2.5 কিলোমিটার রাস্তাটা পুরো কুয়াশায় ঢাকা, কিচ্ছু দেখা গেল না। হঠাৎ করে আবার আলোর মধ্যে বেরিয়ে এলাম। এইটা আমার খুব, আর একটা জায়গায় ছিল উইন্ডি এরিয়া, মানে সাংঘাতিক হাই উইন্ড এরিয়া, মানে সাংঘাতিক জোরে বাতাস দেয়। ওইসব ওখানকার প্রকৃতি অদ্ভুত ধরনের। এইগুলো আমার ভেতরে খুব ক্রিয়া করেছিল। আমি কলকাতায় ফিরে যখন লিখতে আরম্ভ করি, তখন ওই কুয়াশা, তারপরে হাই উইন্ড, নেত্রকোনায় যাওয়ার পথে আমাদের সেই কুয়াশা দেখা, কত বেলায় রোদ, একটু আলো ফুটলো, এগুলো এসবগুলো আমাকে এই উপন্যাস লিখতে প্রবৃত্ত করেছিল, সাহায্য করেছিল। এই সমস্ত অভিজ্ঞতাগুলো, এগুলো কোনো অভিজ্ঞতা নেই, এখানে কোনো মানুষ নেই, কিচ্ছু নেই, কিন্তু প্রকৃতি তো একটা বড় অভিজ্ঞতা, এটা আমাকে সাহায্য করেছিল। এখানে এই যে চরিত্রদের কথা আছে, যার কোনো বয়স নেই, এই যে মানুষরা বসে আছে, যে বিভিন্ন সময়কে আপনি প্রায় অতীতচারী বারবার হয়েছেন বিভিন্ন লেখায়, মানে একটা সময়ের সঙ্গে আরেকটা সময়কে মিলিয়ে দেওয়া। এখানে চাওয়ালা যে বেলের চা করছে, তার সে কোন সময় থেকে বসে আছে, এরকম অনুষঙ্গ এসেছে। বা ওই পিঠে, দুই বোন পিঠে তৈরি করছে রাত্রিবেলা এই শীতের কুয়াশার মধ্যে, এই অনুষঙ্গগুলো এসেছে আপনার বহু লেখায়। দেখা গেছে একটা ফ্যান্টাসির গুরুত্ব, আপনি অতীতচারী হয়েছেন, ইতিহাসে চলে গেছেন, কিন্তু সময়টাকে ভেঙে দিয়েছেন। ধ্রুবপুত্রে, অশ্বচরিতে সময়টাকে বারবার বারবার ভাঙছেন, এটা বড় সময়কে ধরছেন। উজ্জয়িনীর কথা আছে ধ্রুবপুত্র উপন্যাসে। তো এই এই সময়টা
যতটা গল্পে অপেক্ষাকৃত কম। যেটা উপন্যাসে যেভাবে আপনি সময়কে ভেঙেছেন, বিভিন্ন সময়কে ভেবেছেন, একটা দীর্ঘ সময়কে, এই যে অতীতচারিতা, এই ব্যাপারটা আপনার লেখার একটা বৈশিষ্ট্য। এই নিয়ে কিছু যদি বলেন। না, এই যে ফ্যান্টাসি আবেগ, যে ফ্যান্টাসি তৈরি করা, এগুলো আমি ভাবতাম এটা বোধহয় আমার অশ্বচরিত থেকে আরম্ভ হয়েছে, কিন্তু আমি এখন প্রুফ দেখছি উপন্যাস সমগ্র। এই প্রথম উপন্যাস নদীর মানুষের মধ্যে এরকম অদ্ভুত ব্যাপার আছে। ওরে নিখিল প্রধান বলে একটা লোক আছে যে পিয়নের চাকরি করে, লোকের বাড়িতে গিয়ে খাওয়ার জন্য ছোক ছোক করছে, যদি কিছু খেতে দেয় তারপরে ফিরে আসছে। সেই দারিদ্রের মাঝ সেই স্বাধীনতা আন্দোলনে পুলিশের লাঠি খেয়েছিল সেই লোকটা। সে এক রাত্রে সে ঘোরের মাথায় উঠে দাঁড়িয়েছে এবং সে অদ্ভুত সব বক্তৃতা করছে। এবং ওই এই নদীর মানুষের ভেতরেও আছে, পাহাড়ের মতো মানুষের ভেতরেও কোথাও কোথাও আছে, কিন্তু ওটা আবছা হয়ে আছে। এটা তারপরে 81 সালে আমি অশ্বচরিতের ড্রাফট লিখি বিভ্রম নামে, শিলাদিত্য পত্রিকায় সুধীর বাবু সম্পাদক ছিলেন। এই বিভ্রমের ভেতরে এই ফ্যান্টাসিটা ভর্তি। অশ্বচরিতের যে ফ্যান্টাসি গোড়াটা কেন পালালো সেটা আমি ওই 1981 সালে লিখেছিলাম। তারপরে না, 1998 সালে ধরো ওইটা বই হয়ে বেরোলো। 97 সালে আমি উপন্যাসটা আবার লিখতে আরম্ভ করি। ওইটা এতদিন বই করিনি, আমার ভেতরে একটা ইয়ে ছিল। তারপরে প্রায় 16 বছর অপেক্ষা করার পরে বইটা আমি লিখা, উপন্যাসটা আবার নতুন করে লিখি। আমি আসল জায়গাগুলো পেয়ে গেছিলাম, ফলে এর ভেতরে ফ্যান্টাসি গুলো আছে। এটা আমার প্রথম দিক থেকেই এটা ছিল। গল্পে অতটা আসেনি, মাঝে মাঝে এসছে, সবসময় এসছে তা নয়। এই যে একটা গল্প লিখেছিলাম, গল্পে আছে কিছু কিছু গল্পে আছে, কম আছে, অত বেশি নেই যতটা আছে উপন্যাসে। এখানে এই অশ্বচরিতে আপনি এই পোখরানের বোমা বিস্ফোরণ আর ওইদিকে 1946-এর যে পরমাণু বোম, হ্যাঁ, পরমাণু বিস্ফোরণ, ওই হিরোশিমা নাগাসাকি, সব এখানেও সেই একই সূত্রে বিভিন্ন সময়কে আপনি বেছে নিয়েছেন। এখানে আবার চলে আসি, একটু আগে আপনি ধনপতির চরের কথা বলেছিলেন। আমি দর্শক বন্ধুদের জন্য বলি, 2022 সালে ধনপতির চর, এটা ইংরেজিতে অনুবাদ হয়েছে এবং প্রকাশিত হয়েছে। তো এই ধনপতির চরে দেখা যাচ্ছে আপনি একটা মিথ, আমি এই মিথটা মঙ্গল কাব্য বা অন্য কোথাও আমি পাইনি, আপনার লেখায় বারবার করে মিথ আসে। সেখানে দেখা যাচ্ছে যে মা লক্ষ্মীর সোনার কলসি কলসি, এই যে মিথ, আপনি মিথ তৈরিও করছেন, যেমন যেভাবে মিথ আপনি আপনার লেখায় আনছেন, প্রচলিত মিথ, সেগুলোকে ভাঙছেন, আবার নতুন করে বহু লেখায় মিথ তৈরি করেছেন। হ্যাঁ, ওই কাহিনী মিথ তৈরি করেছি তো। ওটা ওই যে ওরা পেঙ্গুইন বারবার বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপনের মধ্যে লেখে যে মা কমলার কলসের ভেতর দিয়ে দ্বীপটা বেরিয়ে এসেছিল, আরো কিছু কিছু বেরিয়ে এলো। এটা হচ্ছে আমাদের যেরকম মিথ, এই মিথটাকে আমি নিজের মতো করে তৈরি করেছি। বলছে মা এবং পেদ্রুকে দান করে গিয়েছিল, মা মেরি এবং মা কমলা দুজনে বন্ধু ছিল। এসব মা মেরি এবং মা কমলা দুজনে বন্ধু ছিল। ওই মা মেরির কথায় মা কমলা ওই কলসের ভেতর থেকে দ্বীপ এটা বের করে দিয়েছিল। এরা আছে ধনপতির চরের ভেতরে, এগুলো আমি তৈরি করেছি। মিথ তো কেউ না কেউ তৈরি করেছে, যে মিথ আমরা, সে তো মানুষেরই তৈরি। এই নদীগুলোর নাম তো মানুষই দিয়েছে। এত সুন্দর সুন্দর সুবর্ণরেখা, কংসাবতী, এইসব নাম কে দিয়েছে? এসে তো ভগবান এসে ওপর থেকে দিয়ে যাননি, মানুষই দিয়েছে। আবার নদী নিয়ে যা মিথ বা সৃষ্টি তত্ত্ব, এগুলো তো মানুষেরই তো কল্পনা করেছে। বলে যে কিভাবে মানুষের জন্ম হয়েছে, এই পৃথিবীর জন্ম হয়েছে, এগুলো সম্পর্কে যে পৌরাণিক কথা, সেগুলো তো মানুষই লিখেছে। ফলে মিথ আমি তৈরি করতে পারবো না, কেন? করেছি। এবং এখানে একটা আপনি বিভ্রম ঘটিয়েছেন, এই মা মেরি এবং লক্ষ্মী কমলা দুজনের যে অনুষঙ্গ যেভাবে একই সঙ্গে এনেছেন, দুটো আলাদা মাইথোলজি চরিত্রকে, তো এখানে একটা বিভ্রম তৈরি করেছেন।
এবার আমি আসি আপনার আরেকটা খুব গুরুত্বপূর্ণ উপন্যাস, কুমারী মেঘের দেশ চাই। আপনি বলেছেন যেটা আপনি দেখতেও গেছিলেন। আমার যতদূর মনে হয় বাংলা, আমাদের এপার বাংলায় বিশেষ করে আহ, ছিটমহল নিয়ে উপন্যাস আপনার আগে খুব একটা লেখা হয়নি, আমার অন্তত জানা নেই। গল্প লেখা হয়েছে, তো তারপরে ছিটমহল আমার আগে তো পড়েছি। হস্তান্তর, ও গল্প গল্প হয়তো লেখা সব হয়নি, ওই আমি জানি না। এর পরে সব লিখতে আরম্ভ করেছি, এবং আচ্ছা ছিটমহল নিয়ে আচ্ছা। গল্প সংকলন বেরিয়েছে, বেরিয়েছে। উত্তরবঙ্গের লেখকরা তো কেউ ছিটমহল নিয়ে কেউ কিছুই লেখেননি, কেউ লেখেননি বাংলাদেশের উত্তরবঙ্গের যারা বড় বাংলাদেশে এক লেখক। আধটা আছে লেখা। বাংলাদেশে সেলিনা হোসেন লিখেছিলেন, সেলিনা হচ্ছে হোসেনের ওই লেখা। আমাদের ওই মেকলিগঞ্জের ওখানে যে অঙ্গারপোতা দহগ্রাম, ওই ওদের মধ্যে যে করিডোরটা হয়েছে, এই করিডোর স্থাপন নিয়ে, মানে এপারে বাংলাদেশের গ্রাম, ওপারের সঙ্গে একটা করিডোর দিয়ে যোগ করে দেওয়া হয়েছিল। এই নিয়ে যে এইটা নিয়ে ইয়ে লিখেছেন, সেলিনা হোসেন লিখেছেন, হ্যাঁ, ভূমি ও কুসুম। আর আমি তো টোটাল সেলিনা হোসেন ভালো লিখেছেন ওই উপন্যাস, কিন্তু আমি ওই উপন্যাস আমি লিখেছিলাম গোটা মানে দিন হাঁটা, এদিককার ছিটমহল, এদিককার ওই 113 আর 162, এই টোটাল ছিটমহলটা নিয়ে এপার ওপার দুপার নিয়ে লিখেছে। ওপারে গেছিলাম তো ভিসা করে, ওপারে গিয়ে ওই সমস্ত কুড়িগ্রামের ওই সমস্ত ছিটমহল টল, দোষিয়ার ছড়া, এইসব জায়গায় ছিটমহল নিয়ে যারা আন্দোলন করে তাদের সঙ্গে গেছি, গিয়ে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতাও করেছি। হ্যাঁ, সমস্তটা হাতে কলমে করে লিখেছি, হাতে কলমে করে লিখেছি। ওটা আমার যাওয়ার দরকার ছিল, ওটা না গেলে আমি লিখতে পারতাম না, কারণ ওই ছিটমহল ব্যাপারটা বুঝতে আমার একটু সময় লেগেছে। কিন্তু যেহেতু আমি জমি জমার দপ্তরে চাকরি করতাম, ফলে আমি ব্যাপারটা খুব ভালো রকম বুঝেছি সবার আগে। সেলিনা ভালো হোসেনের রকম। লেখার প্রেক্ষাপট অনেকটা আগে, সেখানে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আছে। মৃত্যু ও কুসুমে অনেক আগের আগের মৃত্যু ও কুসুমে অনেক আগের সময় প্রেক্ষাপটে লেখা হয়েছে, সেখানে হ্যাঁ, মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আছে। আপনারটা অনেক পরবর্তী। এবার পরে তো ছিটমহল আর থাকলো না, ছিটমহল হস্তান্তরিত হলো দুই দেশের মধ্যে। তারপরে আমি সেখানে তো আপনি গেছেন। হস্তান্তর আমি ওখানে ছিলাম। সেই অভিজ্ঞতা যদি বলেন, মানে যেদিন স্বাধীনতা, ছিটমহল স্বাধীনতা পেল, মানে ভারত হ্যাঁ, স্বাধীনতা ওটা পেয়েছে 21শে কিন্তু জুলাই ভারতের ছিটমহল পেল অনেক রাত্রি পরে। 12টায় ওপারের ছিটমহল গুলো বাংলাদেশের হয়ে গেল, এপারের ছিটমহল গুলো ভারতের হয়ে গেল। এবং সেই রাত্রিবেলায় ওই দিনহাটার ওখানে ওই মৌজাটার নাম বলে যাচ্ছি, সেখানে বিরাট উৎসব হয়েছিল। সেই উৎসবে আমি গেছিলাম, এবং ওই উৎসব যে সন্ধ্যেবেলা শুরু হলো, এবং দেশ বিদেশের সব জার্নালিস্টরা এসছিল, অনেক টিভির এরা এসছিল, হ্যাঁ, বিবিসি টিভিসির থেকেও এসছিল, কারণ এটা তো সাংঘাতিক একটা ব্যাপার না, ছিটমহল আহ ভাগাভাগি হয়ে এটা এপারে চলে আসছে, তো ওপারে এই উৎসবটা কভার করতে আমাদের দূরদর্শন তো গেছিলই। তা ওটা যে উদ্বোধনটা যখন উৎসবটা সন্ধ্যেবেলায় আরম্ভ হলো, রাত 12টায় ফানুস টানুস উড়িয়ে, রাত 12টার পরে মানে 1 আগস্ট থেকে এপারটা বা ইন্ডিয়া হয়ে গেল, ওপারটা বাংলাদেশ থেকে গেল। কিন্তু ওই রাত 12টায় সন্ধ্যেবেলায় আরম্ভ হয়েছিল আমাকে দিয়ে। আমি প্রথম বক্তৃতা করেছিলাম মাইকে, তারপরে একে একে হয়েছিল, তারপরে বাড়ি ফিরেছিলাম রাত 12টায়, ওটা ওখানে হলো। হওয়ার পরে ওই জয়জিৎ আমার সঙ্গে, ও তো ওদের শ্বশুর বাড়ি ছিল ওখানে, ও ছিল। তারপরে রাত্রিবেলা চলে এলাম, পরে 2টো নাগাদ চলে এলাম, ওরা ওই গেস্ট হাউসে এলাম। ওই পরের দিন ভোরবেলায় উঠে আবার গেছি, ওই যাওয়াটা দরকার ছিল। এবার পশ্চিমবঙ্গ বিডিও এসডিও যিনি ছিলেন দিনহাটার, তিনি তার প্রতিনিধি পাঠালেন ওই নদীর, ধরলা নদীর ওপারে কিছু ছিটমহল আছে, সেই মংলা হাটে কি মংলা ভুলে গেছি, তো সেই ছিটমহলের ইন্ডিয়ার ফ্ল্যাগ তুলতে, সেই ইন্ডিয়ার ফ্ল্যাগ তোলা অনুষ্ঠানে আমি গেছিলাম। এগুলো অনেক কাজে লেগেছে তখন।
খুব কাজে লেগেছে। মানে আপনাকে একটা এই ক্ষেত্র সমীক্ষা বলা যায়। খুঁজে পেয়েছিলাম। হ্যাঁ, বলুন। সমীক্ষা কিছুটা করেছিলাম। আমি তো সেইভাবে নোটস নিয়ে আসিনি, যা নিয়েছিলাম সব মাথার ভেতরে নিয়েছিলাম। এবং একটা ব্যাপার আমি রহস্য উদ্ধার করেছিলাম ঐতিহাসিক, ওই যে রংপুর রোড, ওটা হচ্ছে দিনহাটা থেকে রংপুর অব্দি গেছে, যেমন আমাদের যশোর রোড এখানে, ওটা পুরনো রোড, রংপুর রোডই নাম আছে। ওটা ধরলা নদীর মুখে যখন পৌঁছলো, পৌঁছে একটা ঘাটের নাম হলো, সেই ঘাট একজন মুসলিমের নামে সেই ঘাটটা, আমি এখন বইটা নিয়ে বসলে বলতে পারতাম। এবারে আমি বললাম যে এটা ওর নামে, এই ঘাটটার নাম এই কেন, ধরুন তোয়েবের ঘাট। তারপরে এটা তোয়েবের ঘাট নাম কেন, এটা কি উনি কি এটার লিজ নিয়েছেন? বলো না, এটা তো এটাই নাম, এটা এখানে লিজ দেয়নি, কারণ এটা বর্ডার, তো এটার সমস্ত দায়িত্বটা হচ্ছে বিএসএফ এর। বিএসএফ আমাদের নিয়ে গেল, অ্যালাউ করলো ওপারে যেতে। না, বিএসএফ অ্যালাউ না করলে ওই আমাদের ভোটার কার্ড ফার্ড দেখে অ্যালাউ করলো। তারপর আর যেহেতু সরকারি ইয়ে আছে, আর ভারতের ট্র্যাক তুলতে যাচ্ছি, তা এরপরে কোচবিহারের ইতিহাসে আছে একজন মোগল শাসককে, কোচবিহারের রাজা তার হাত থেকে কোচবিহারকে উদ্ধার করেছিলেন, এবং তিনি রংপুর রোড দিয়ে রংপুরে পালিয়েছিলেন, এরা পাওয়া যায়। এবং তিনি ওখান দিয়ে ঘাটটা পার হয়েছিলেন, ওই তার নামে ওই ঘাটটা। এইটা আমি খুঁজে এইটা আমার মনে হলে আমি একদিন দেবেশ রায়ের বাড়িতে গেলাম, এখানে এসে কথা আড্ডা আমি বললাম এইটা আমার মনে হচ্ছে এইটা। তুমি বলো তুমি তো ঠিক ধরেছো, একেবারে এক কথা বলে, এই জন্যে যা নিয়ে লিখবে সেখানে যদি ঘুরতে পারো তাতে একটা কাজ হয়। আমি বললাম এইটা আমি এই এত এত ঘুরলাম, ঘুরে আমার এইটাই আবিষ্কার হলো যে এই ঘাটটা হচ্ছে ওই লোকটার নামে, যে সেই মোগল শাসক এখান দিয়ে পালিয়েছিল। তবে দেবেশ শাহ আবার একটা কথা আমাকে বলেছিল, মোমেন শাহী উপাখ্যান পড়ে উনি মৃত্যুর আগে আমাকে ফোন করেছিলেন, মোমেন শাহী উপাখ্যান উনি পড়েছিলেন, উনি বলেছিলেন তুমি বটে গিয়েছো নেত্রকোনা থেকে সুসঙ্গ দুর্গাপুর, তুমি না গেলেও এই উপন্যাস লিখতে পারতে, উনি আমায় বলেছিলেন। সব তো তুমি তোমার যা লিখেছো সবই তো দেখতে পাচ্ছি ইমাজিনারি, এবং এমন লিখেছো তো একদম মানে বিশ্বাস করতে হচ্ছে। আবার কি চাই, আমি কি ওখানে ইঞ্চি ইঞ্চি মিলিয়ে দেখবো? এটা দেবেশ সাহেব বলেছিলেন, ওনার খুব ভালো লেগেছিল। এটা আপনার খুব উল্লেখযোগ্য উপন্যাস। আপনি এক্ষুনি বলেছিলেন ওই ঘাটের নামকরণের প্রসঙ্গ, আমরা একদম শুরুর দিকে আলোচনা করছিলাম যে ওই যে জমির নামকরণ, যে তার মধ্যে একটা মিল আছে, এখানেও আসলে ইতিহাস লুকিয়ে আছে এই নামকরণগুলোর ভেতর দিয়ে। আপনি কি মনে করেন এই জমি, একটা এলাকা, নদী, এই নামকরণের ভেতর দিয়ে আমরা কোথায় একটা ইতিহাসের সূত্র খুঁজে পাই? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ওই জন্য নাম পাল্টাতে নেই। এই যে আমরা কথায় কথায় নাম পাল্টে দিই না, আমরা মানে এই সরকার নাম পাল্টে দেয়, পাল্টাতে নেই। ধর্মতলা স্ট্রিট থাকলে কোনো ক্ষতি হতো না, তাতে লেনিনের কোনো মহিমা একটু ছোট হতো না। বা অমুকটা অন্য রাস্তা, এখন যে এই সমস্ত মুকুন্দপুরের নাম নাকি কি মুকুন্দপুর, যেটা ওটা হচ্ছে ওই আমাদের যে গায়ক মুকুন্দ, চারণ কবি মুকুন্দ দাস, তার নামে ওই জায়গাটার নাম, এবং ওখানকার যারা করে মুকুন্দ, এবং ওই আমি এটা কাগজে পড়েছিলাম। কিন্তু ওই ওখানে যে মেট্রো স্টেশন হচ্ছে তার একটা কি নাম দিচ্ছে, ওখানে যতীন নন্দীর বাড়ি নেই, কিচ্ছু নেই, ও হঠাৎ করে ওখানে যতীন নন্দীর নাম দেওয়াটা কেন? অথচ ওটা হচ্ছে মুকুন্দপুরটা হচ্ছে চারণ কবি মুকুন্দ দাসের নামে। এরকম অনেক জায়গা আছে যে সমস্ত জায়গাগুলোর নাম পাল্টাতে নেই। আমরা ব্যাট নাম পাল্টে দিয়ে টালিগঞ্জের নাম যে পাল্টে দিলাম মহানায়ক উত্তম কুমার, এর কি মানে আছে? টালিগঞ্জ নাম রাখাই তো ঠিক ছিল, টালিগঞ্জ রাখাই দরকার ছিল। এইসব নামের পেছনে একটা ইতিহাস থাকে, সেই ইতিহাসকে বিস্মরণে নিয়ে যাওয়া হয়,
নতুন নামকরণে ভুলিয়ে দেওয়া হয়। মিলান কুন্দেরা বলেছিলেন না, সাহিত্য হচ্ছে বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির লড়াই, স্মৃতিকে ধারণ করা বিস্মৃতির বিরুদ্ধে, বিস্মৃতিকে প্রতিরোধ করা। তা আমাদের যে নাম পাল্টানো মানে বিস্মৃতিকে প্রশ্রয় দেওয়া। জায়গাটা নাম বদলে দিলাম, কেন বদলে দেবো? কেন আমার বেলগেছিয়ার নাম কেন বদলে দেবো? যেমন আছে তেমন থাক। আমি যদি নতুন লোকের নাম করতে যাই কোনো লাভ হবে না। মাইকেল মধুসূদন, বেলগেছিয়া মেট্রো স্টেশনের নাম মাইকেল মধুসূদন দত্তের নামে করা হোক, কারণ এখানেই প্রথম নাটক হয়েছিল, কৃষ্ণকুমারী এখানেই অভিনয় হয়েছিল। আবার বা পরেশনাথের মন্দির আছে পার্শ্বনাথ, সেই নামে হোক, সেইটাও একটা দাবি হয়েছিল। কোনো লাভ নেই, বেলগেছিয়াই থাকবে। কিন্তু আপনি বারবার আপনার লেখার নাম বদল করেছেন। হ্যাঁ, জননী আমি সমুদ্র, পড়েছি আবার সমুদ্র জননী, সুবর্ণরেখা, হ্যাঁ নদীর মানুষ, বিভ্রম, অশ্বচরিত বারবার করেছেন। 5টি উপন্যাস বেরিয়েছিল করুণা প্রকাশনী থেকে, সেখানে আমি ইয়ের নাম দিয়েছিলাম, নদীর মানুষ নামটা ফেরত এনেছি বেশ কিছুদিন আগে, মানে 5-7 বছর আগে, আরো বেশি আগে। তারপরে তো এখন বেরোয় উপন্যাস সমগ্রের মধ্যে নাম তো ঠিক করে দিয়েছি, নাম আমি অনেকবার পাল্টেছি। জননী সমুদ্র যখন পত্রিকায় বেরোলো এবং বই আকারে হলো, সেখানেও তো নামটা কোথায় বদলে দিয়েছিলেন। কোনটা? সমুদ্র জননী, জননী সমুদ্র, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা তো দেবেশদা আমাকে বললেন, দেবেশদার খুব ভালো লেগেছিল। দেবেশদা আমাকে মেসেজ করেছিলেন, বলো তুমি নাম দিয়েছো, আমি বোধহয় সমুদ্র জননী নাম দিয়েছিলাম। দেবেশদা বললেন, দূর, সমুদ্র জননী কি নাম দিয়েছে, জননী সমুদ্র, মানে মাই সমুদ্র, সমুদ্রই হচ্ছে মা, আর সমুদ্র জননী মানে সমুদ্রের জননী, তা নয়। ঠিক একইভাবে বিভ্রম, বিভ্রম পরে যখন উপন্যাস আকারে করলেন অশ্বচরিত নাম দিলেন, বিভ্রম থেকে অশ্বচরিত। হ্যাঁ, বিভ্রম তো একটা ছিল, মানে নভেলেট ছিল ছোট্ট, বিভ্রমের অন্তত 5 গুণ হয়েছে এই উপন্যাসটা। আমরা মিথের কথা বারবার বলেছিলাম, আমি দর্শকদের জন্য বলি, 2019 সালে আমাদের যে আন্তর্জাতিক লিটারেরি মিটে এখানকার প্রতিনিধিত্ব করেছিলেন অমরদা, এবং সেখানে তাকে উদ্বোধনী মঞ্চে আমার যতদূর মনে পড়ে, তো অমরদাকে এই মাইথোলজি, তার লেখার মিথের ব্যবহার ইত্যাদি নিয়ে বলতে হয়েছিল। কাজাকস্তানে যেটা আপনি গিয়েছিলেন, সেখানে একটু যদি বলেন। হ্যাঁ, কাজাকস্তানে আমাকে ওটা কাজাকস্তানে কিভাবে আমন্ত্রণ পেয়েছিলাম আমি জানি না। আমার ফেসবুকের একটা পেজ আছে, পেজের ইনবক্সে, মানে ফেসবুক পেজ নয়, ফেসবুকের অ্যাকাউন্টে নয়, যে একটা পেজ আছে, সেই পেজের ইনবক্সে ওটা একটা মেল করে মেসেজ দিয়েছিল। পেজটা দেখা হয় না সাধারণত, পেজটা হয়তো 7 দিন 10 দিন অন্তর খোলা হয়, একটু দেখলাম, একটা পোস্ট করলাম। অনেকে পেজটা নিয়ে, তখন পেজের এত গুরুত্বও জানতাম না, এখন দেখলাম যে পেজের গুরুত্ব এইটার চেয়ে অনেক বেশি, কারণ পেজটা সবার কাছে যায়। ফলে পেজটা সবার কাছে গেছিল বলে ওই পেজে আমাকে খুঁজে পেয়ে ওখানে আমাকে আমার মেল বা টেলিফোন নাম্বার কিছুই জানতো না, ওখানে মেসেজ করেছিল। ওই ডুমান আতাইবেক বলে কাজাকস্তানের ওই যে লিটারেরি যে ফোরামের, ও বোধহয় কনভেনার না কি ছিল, তা ও আমাকে মেল করার পরে, মেসেজ করার পরে আমি সেটা প্রায় 2.5 মাস বাদে দেখেছিলাম। তখন আমি ওখানে আমার মেল অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বার দিয়ে বলি, তোমাদের যদি ওটা হয়ে গিয়ে থাকে তাহলে আর কিছু করার নেই, যদি মনে করো কখনো তখন এই মেলে আমাকে চিঠি দিও। আমি ওটা এপ্রিলের 4-5 তারিখে এসেছিল, আর আমি ওটা উত্তর দিয়েছিলাম জুনের 19 তারিখ নাগাদ ভোরবেলা। তারপরে 1 মাস বাদে জুলাইয়ে আমার কাছে ওরা মেল করে টোটালটা জানিয়ে। ওদের তখন প্রথমে ওটা আগস্টে হওয়ার কথা ছিল, ওদের অনুষ্ঠানটাও 1 মাসের ওপর পেছিয়ে গেছিল, যে কারণে আমাকে ওদের সবাইকেও যোগাযোগ করতে পারছিল না, আমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি, আমার কিছুই জানে না, আমি তো উত্তরই দিইনি প্রায় 2.5 মাস।
তারপরে উত্তর দেওয়ার পর আমাকে মেল করলো। যা হোক, আমি গেলাম। যাওয়ার আগে আমাকে একটা ওরা করেছিল যে ওই টেড টক বলে একটা হয়, সেটা মঞ্চে দাঁড়িয়ে 15 মিনিট নিজের যা মনে হয় তাই নিয়ে আপনি বলবেন। সেইটা আমাকে বলেছিল। সেটা আপনার এটা অপশনাল, আপনি বলতেও পারেন নাও বলতে পারেন। আর না হলে তাহলে আমি কি করবো, আমি চুপ করে বসে থাকবো, পুরো অনুষ্ঠানটা দেখবো, অনুষ্ঠান আড্ডা মারবো। তারপরে ওইটা 15ই আগস্ট নাগাদ ওইটা আমার কাছে এসেছিল টেড টক। আমি তার জন্য ভাবছিলাম অশ্বচরিত নিয়ে বলবো, অশ্বচরিত নিয়ে একটা 15 মিনিটের বক্তৃত্ব তৈরি করছিলাম। ওটা আবার না দেখে বলতে হবে, ওটা এক্সটেম্পোর বলতে হবে। তারপরে আমার কাছে 7 দিন বাদে 22 আগস্ট নাগাদ একটা মেল আসে, বলো না ওইটা তোমাকে টেড টক করতে হবে না, তুমি এশিয়ান লিটারেচারে মিথ যেভাবে ব্যবহার হয়েছে এইটা নিয়ে তুমি একটা পেপার পড়বে যে ইনঅগুরেশন সেরিমনিতে। তা আমি বললাম যে আমি তখন সঙ্গে সঙ্গে উত্তর দিলাম যে এশিয়ান লিটারেচারে মিথ আমি কি করে বলবো, আমার তো সমস্ত এশিয়ান লিটারেচার পড়া নেই, এটা তো অবিচার হবে, কারটা বলবো কারটা বলবো না। আমি এশিয়ান লিটারেচার কিছু কিছু পড়েছি, আর এই কদিনের মধ্যে এটা অনেকটা বড় কাজ, অনেক সময় লাগবে এটা করতে। তখন বললো যে আপনি তাহলে আমি ওদের মেসেঞ্জার কল করে ওই ছেলেটার সঙ্গে কথা বলি, ডুমানা তাইলে। আমি বললাম যে আমি আমার লেখায় যে মিথ ব্যবহার করছি সেটা নিয়ে বলবো, বলে হ্যাঁ ওটা বলবো। ওটা নিয়েই বলেছিলাম। এবং ওটা ওই যে মিথের ব্যবহার এইটার থেকে আমার সন্দেহ হয়, আমি ওদের জিজ্ঞেস করেছিলাম তো আমার নামটা তোমাদের কে রেকমেন্ড করেছিল, তুমি আমার নামটা জানলে কি করে, কারণ আমার তো অনুবাদ বইও নেই, তখন তোমার অনুবাদ বই ছিল না। তা ওরা বললো যে আমরা 2 বছর ধরে আমরা হোমওয়ার্ক করছি, করে তোমাকে সিলেক্ট করেছি, বলে তোমার সম্পর্কে, তোমার লেখার ধরন সম্পর্কে সব জানি। ওদের নিশ্চয়ই অ্যাডভাইসার ছিল, তাহলে আমাকেই ওরা মিথ নিয়ে বলতে বলবে কেন, আর কাউকে নিয়ে বলতে বলেনি। কারণ আমার লেখার মধ্যে মিথের একদম ভর্তি ব্যবহার, সেই মেলার দিকে ঘর থেকে আরম্ভ করে মিথ নিয়ে বলেছিলাম বলে খুব ভালো অভিজ্ঞতা হয়েছিল। ওই নোবেল নমিনেটেড লেখক 2জন ছিলেন মঞ্চে, আর আমি ছিলাম, আরো 2জন লেখক আজারবাইজানের লেখক ছিলেন, আর প্রেসিডেন্ট ছিলেন। আমি প্রচুর ক্ল্যাপ পেয়েছিলাম, কারণ ওরা ওই ট্রান্সলেটিং মেশিনের দ্বারা ওরা যে যার নিজের ভাষায় শুনেছে, এইটা সবচেয়ে বড়। তারপরে প্রায় 8 ঘন্টার উপরে বলার পরে বলা শেষ হওয়ার পরে যখন আমি মঞ্চ থেকে নামি, তখন ওই 2 ভদ্রলোক, একজন কবি কৌন, ওটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার কবি, আর একজন হচ্ছেন মঙ্গোলিয়ার একজন লেখক, তিনিও নোবেলে নমিনেটেড হয়েছিলেন, নভেলিস্ট। ওরা 2জন আমার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলেছেন। কৌন বা ইংরেজি জানেন না, উনি আর একজনের মাধ্যমে কথা বললেন, জড়িয়ে টড়িয়ে ধরলেন। তারপর এক আরবীয় সাংবাদিক মহিলা, প্রায় 6 ফুট লম্বা, ওর কাছে কৃতজ্ঞ। ও আমাকে বলল যে তোমার বক্তৃতা খুব ভালো হয়েছে, তোমার এখানে কোনো বুক ডিসপ্লে হয়েছিল, বই আছে ইংরেজি? তা বই আছে? আমি বললাম না, আমার তো কোনো অনুবাদ নেই। বলে তুমি করেছো কি, তুমি যাও দেশে গিয়ে বই অনুবাদ করো। তারপরেই ফলাফল হচ্ছে দেশে বই অনুবাদ। এবং ওই মহিলা আমাকে না বললে আমি অতটা হতাম না। ফিরে এসে বই অনুবাদ করি, ওখান থেকে বিদেশি ম্যাগাজিনের সব মেল অ্যাড্রেস নিয়ে আসি, নিয়ে এসে আমি কমনে গল্প পাঠাই, সেই গল্প ওয়েন্ডি প্রাইজ পায়, এবং ওইটা অনুবাদ হয় ওই ধনপতি চট্টা থেকে, পেঙ্গুইন ক্লাসিক থেকে প্রকাশিত হয়। হ্যাঁ, ওই ভিনটেজ সিরিজে বার করেছে, পেঙ্গুইনের ভিনটেজ সিরিজে বার করেছে। এবং মানে কাজাখস্তানে যাওয়ার সঙ্গে জড়িয়ে আছে এই ধনপতির চর এবং অগ্নি পুরস্কার গাঁও। দুটোই জড়িত, ওখানে না গেলে আমি এই জিনিসটা হতো না। এবং বোধহয় হিসাম বুস্তানির যে আপনি ছোট গল্পের সম্পাদনা করলেন, তার সঙ্গেও বোধহয় যোগাযোগ আছে কাজাখস্তানের। হ্যাঁ, না, হিসাম বুস্তানির সঙ্গে যোগাযোগ হয়েছিল কাজাখস্তান। যেদিন ফিরে আসি
আমাদের যে ডিনার পার্টি হয়েছিল আমরা একসঙ্গে, তার আগে ওর সঙ্গে দেখা হয়নি, ডিনার পার্টিতে আমরা একসঙ্গে বসেছিলাম, আরবিক লেখকদের সঙ্গে বসেছিলাম, বেশিরভাগ তো আরব দেশগুলোর লেখকরাই বেশি এসেছিল। হ্যাঁ, ওদের আর একজন আফগানিস্তানের কবি ছিল, ইরানের কবি ছিল, আর হিসাম বুস্তানি ছিল, আর কারা কারা ছিল ওখানে। হিসাম বুস্তানির সঙ্গে নানান কথা হচ্ছিল উপন্যাস নিয়ে। বললো আমি উপন্যাস লিখবো না, উপন্যাস লিখলে মনে হয় ছোট গল্প থেকে সরে যাব, আমার উপরে অবিচার করা হবে, নিজের উপরে অনেক রকম কথা বলছিল, ওখানেই আলাপ হয়েছিল। আচ্ছা অমরদা, আপনি এই কাজাকস্তান যাওয়ার মূলেও দেখা গেল যে এই ভার্চুয়াল জগৎ এর একটা ভূমিকা আছে, এবং আপনি, আমি যতদূর জানি অন্তত বছর 20-25 বছর আগে থেকে আপনি ভার্চুয়াল জগৎ না থাকলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারতো না, কারণ ওরা সবকিছুই অনুসন্ধান করেছে, কিন্তু আমার মেলটাই জানে না, আমার টেলিফোন নাম্বারও জানে না। মানে আপনার লেখায় বিশেষ করে গল্পে এটা এই ভার্চুয়াল জগতের একটা বড় ভূমিকা আছে, এবং আপনার ভার্চুয়াল বন্ধু জগৎ আছে। বান্ধব যারা 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 লিখছেন তাদের মধ্যে আপনি সবচেয়ে বেশি বোধহয় টেক সেভি মানুষ। কিন্তু আপনার প্রচুর গল্প লেখা থাকলেও আমার আমার মনে পড়ছে না এই এই ভার্চুয়াল জগৎ এইসব নিয়ে কোনো উপন্যাসের বড় আকারে কিছু লেখবার কথা ভেবেছেন? একটা লিখেছিলাম ভুবনডাঙ্গা বলে। ভুবনডাঙ্গা, হ্যাঁ ঠিক ঠিক, ভুবনডাঙ্গা। না, হ্যাঁ ভুবনডাঙ্গা, ঠিক। ভুবনডাঙ্গা না, এবং ভুবন গ্রাম, হ্যাঁ একটাই লিখেছি। ভুবনগ্রাম যতদূর মনে পড়ছে আমার। এবার আমরা চলে আসি, অনেকক্ষণই হয়ে গেল এবার শেষ দিকে। আপনি এক্ষুনি বলেছিলেন যে ওই তিনি বলেছিলেন, জর্ডানের লেখকের কথা বলছিলেন যে উপন্যাস লিখলে গল্পের প্রতি অবিচার হবে ইত্যাদি ইত্যাদি। আমি দেখছিলাম আপনার কিন্তু গত 10 বছরে যে গল্পের বইগুলো বেরিয়েছে নীল যমুনার জলের পরে, 2011-র পরে, সবই 21টি গল্প, ভালোবাসার গল্প, 50টি গল্প, 51টি গল্প, অর্থাৎ পুরনো লেখাগুলোর সংকলন, গাঁও বুড়ো অন্যান্য গল্প। আপনার কি মনে হয় না, গত 10 বছরে আপনার গল্প লেখার পরিমাণ কমেছে? তার জন্য কি উপন্যাস লেখা কারণ? বেশিরভাগ নতুন গল্প, ওই যে সৃষ্টি সুখ বার করেছিল ওর বেশিরভাগ আচ্ছা নতুন গল্প। ভাই আমি তো প্রত্যেক বছর অন্তত 5-6টা করে গল্প লিখি, এবারও তো গোটা 4-5 লিখেছি, 5-6টা গল্প লিখেছি। গল্প তো আমি লিখেই যাচ্ছি, কিন্তু যখন সংকলন করি পুরোনো গল্প অনেকে পড়েনি বলে পুরোনো গল্প 2-4টা করে ঢুকিয়ে দিই। আর গাঁও বুড়ো নিয়ে যে বইটা বার করলাম, ওটা তো আমি তো ওএনডি প্রাইজ যে পাচ্ছি এটা তো আমি অক্টোবর মাসে জেনে গেছিলাম। ওরা অক্টোবর মাসে আমাকে জানিয়েছিল, বলেছিল এটা আমরা এপ্রিল মাসে অ্যানাউন্স করব, মানে ওদের স্প্রিং সিজনে ওরা অ্যানাউন্স করবে। আমি যখন জেনে গেছিলাম, আমি দেখলাম তারা গাঁও বুড়ো নামে একটা বই বার করে দিই, গল্পের বই। আমি ওটা নির্বাচিত গল্প হিসেবে বার করছিলাম দেশ থেকে। তখন যখন আমি খবর পেলাম আমি ওএনডি প্রাইজ পাচ্ছি, তখন আমি ওই গুগল সার্চ করে ওএনডি প্রাইজের সমস্ত ব্যাপারটা দেখে মাথা হাঁ হয়ে গেলাম। আরে বাবা, নোবেল লরিয়েটরা এই সমস্ত সল বেলেটল এই প্রাইজ পেয়েছেন। তখন আমি বইটার নাম গাঁও বুড়ো অন্যান্য গল্প করে, যাতে বইটা ওই গল্পটা আরো লোকের কাছে পৌঁছয় বইয়ের মাধ্যমে, এই জন্য ওটা। মানে গত 10 বছরে আপনার যে গল্পের বইগুলো বেরিয়েছে সেখানে পুরনো এবং নতুন মিশিয়ে নীল যমুনার জলের পরে অন্তত আমার তো বেশি তো বেশি। আচ্ছা, এবার অমরদা আমি একদম পুরনো গল্প রিপিট করেছি, কিন্তু তার মধ্যে নতুন গল্প আছে আছে বেশি করেই আছে। আমরা একদম শেষ দিকে এসেছি অমরদা, আমার একদম শেষ প্রশ্ন। আমরা ভাষা ও ভবিষ্যৎ যেটা করছি, বিভিন্ন লেখকের সাক্ষাৎকার নিচ্ছি কথায় কথায় অনুষ্ঠানে বা আরো নানান অনুষ্ঠান করছি, এটা কিন্তু এই ভার্চুয়াল পৃথিবী, আপনার এই ভুবন গ্রাম। তো এই জগৎটা সম্পর্কে, বা এখন প্রচুর ইবুক বেরোচ্ছে, কলকাতা থেকেই কলকাতার অনেক প্রকাশনা ইবুকে নেমেছেন, ওয়েবজিন বেরোচ্ছে। তো এই ভার্চুয়াল জগৎ এবং আগামী পৃথিবী সম্পর্কে আপনার এবং তার সঙ্গে সাহিত্যের সম্পর্ক নিয়ে আপনার অভিমত। ভার্চুয়াল জগতের যে বিষয় সেটা এখন কেটে গেছে। আমার বিস্ময় ছাড়া লিখতে পারি না। ভার্চুয়াল জগৎ নিয়ে আমি অদ্ভুত বিস্মিত। আমি ওই বিনোদ ঘোষাল একটা কাগজে সম্পাদনা করতো, মানে ওই চাকরি করতো, কাছে গল্প চলছিল ওর কাছে। হ্যাঁ, রবি 365 থেকে রবি। হ্যাঁ, ও আমার কাছে গল্প চেয়েছিল, আমি একটা গল্প দিয়েছিলাম।
সেটাই বোধহয় বাংলায় প্রথম ভার্চুয়াল জগৎ নিয়ে গল্প। ও বললো আপনি এই নিয়ে গল্প লিখেছেন। তারপর আমি আনন্দবাইয়ের একটা গল্প লিখেছিলাম বৃষ্টি বলে, সেটা তো ওই ভার্চুয়াল জগৎ ছিল। হ্যাঁ, যে এখানে বৃষ্টি হচ্ছে না কিন্তু অন্য জায়গায় বৃষ্টি হচ্ছে, সব খবর চলে আসছে ভার্চুয়াল জগতে। অন্য জায়গায় বৃষ্টির ছবি এখানে দেখিয়ে বলছে এখানে বৃষ্টি হচ্ছে, আসলে এখানে হচ্ছে না। এরকম ব্যাপারটা ছিল। আসলে ওই বিস্ময়টা তখন কাজ করতো, কি করে সম্ভব এই মানুষগুলো যাদের সঙ্গে এইভাবে ফেসবুকে কথা বলি তারা সত্যি সত্যি আছে। এখন সব অচেনা মানুষের সঙ্গে তো বন্ধুত্ব হতে আরম্ভ করলো, তাদেরকে চিনতাম না। ফেসবুক আমাদের গন্ডি কতটা, ধরো তো এই ফেসবুক বাদ দিলে আমাদের গন্ডি কতটা ছোট্ট গন্ডি তো, কিন্তু ফেসবুক এসে তো আমাদের বিশাল ব্যাপার হয়ে গেল না। কোথায় মার্কিন দেশে বসে থেকে কুলো দাঁড়ায়, ওখানে বসে গল্প লেখে, তার সঙ্গে বন্ধুত্ব হলো। এখানকার লোকজনের সঙ্গে ওখানকার লোকজনের সঙ্গে এই যে ফ্রেন্ডশিপ হওয়া, এটা ফেসবুক ছাড়া তো হতো না। না, ফেসবুক আর এই সোশ্যাল মিডিয়া, এই যে ভার্চুয়াল মিডিয়া, এটা তো একটা বিরাট বিপ্লব না, আইটির একটা বিশাল বিপ্লব হয়েছে। এই লেখা পাঠানো, আর পত্রিকা অফিসে যেতে হচ্ছে না, হাতে লিখতে হচ্ছে না। এখন তো আরো সুবিধা হচ্ছে, একটা গল্প হোয়াটসঅ্যাপে কপি পেস্ট করে দিলে সম্পাদকের হয়ে যাচ্ছে, আর মেল করতেও হচ্ছে না। কোথায় চলে গেছে ব্যাপারটা? আমাকে বলছে একটা পুরনো গল্প দিন দাদা, পুরনো গল্প দিন একটি পত্রিকার সম্পাদক। দাঁড়াও, আমি এদিকে কি সিনেমা দেখছিলাম, সিনেমা দেখতে দেখতে এ করতে মোবাইলটা নেড়ে নেড়ে একটা গল্প গুগল ডকে গিয়ে একটা গল্প বার করলাম, না সাপল করে করে বার করে ওটা খুলে ওটা সিলেক্ট করে এবার কপি করলাম। ফুল সিলেক্ট করলে অল সিলেক্ট করে এবার কপি করে মানে কপির ওখানটা টিপলাম, সিলেক্ট করে কাজ করে এবার রেখে দিলাম। তারপরে আমি আবার সিনেমাটা দেখতে দেখতে ওর হোয়াটসঅ্যাপ খুললাম, খুলে ওর হোয়াটসঅ্যাপ কপি আবার ওই কপিটাকে পেস্ট করে দিলাম। ও ধন্য ধন্য করতে লাগলো, দাদা খুব উপকার করলেন, অমুক তমুক। এটা কয়েক মিনিটে হয়ে গেল, এটা আগের দিনে তো ভাবাই যেত না। না, সাংঘাতিক বিপ্লব হয়ে গেছে। আর ইবুক টিবুক এগুলো যে কোভিড এর সময় যত বই পড়েছি, এ তো অনেক পুরনো বই পিডিএফ থেকে পড়েছি। তো যে সমস্ত বই পাওয়া যায় না এই বইয়ের হাট থেকে, সেসব বই ডাউনলোড করে করে পড়েছি। ইবুক পড়িনি কিন্তু পিডিএফ পড়েছি অনেক। আর আমার এখানে একটা কিন্ডল, এই আমি একটা আমার ট্যাব আছে, এই যে ট্যাবে এখন হচ্ছে এটা, এতে কিন্ডল ডাউনলোড করা আছে। এই কিন্ডলেও কিছু বই আছে, আমি ওই কিন্ডলে রেখে পাতা এরকম ইয়ে করে করে পড়া যায়, পড়েছি। এটা তো হচ্ছে, এটা তো একটা বিশাল আবিষ্কার না বলতে। এরপরে কি হবে জানি না। এই যে জিনিস দেখলাম, আমি এই কল্পনাও করতে পারিনি, আজ থেকে 15 বছর আগে এটা বোধহয় কল্পনা করা যেত। এইভাবে লেখা, এই গল্প করতে করতে সিনেমা দেখতে দেখতে টুকটাক করে লেখাটাকে পাঠিয়ে দিলাম, চলে গেল। এই জিনিস আগে হতো না, এই জিনিস কল্পনাও করতে পারিনি। আগে তো একটা লেখা লিখে তারপরে নিয়ে যাওয়া, তারপরে সম্পাদকের হাতে দেওয়া। হ্যাঁ, এখন সম্পাদককে কেউ চিনি না আমরা। বা আজকে যে আমরা আমরা মুখোমুখি বসে আছি, আপনি আপনার বাড়িতে আমি আমার বাড়িতে, মুখোমুখি আমরা কথা বলছি, এও তো সেই ভার্চুয়াল জগতে। আমি যখন চাকরিতে ঢুকেছিলাম 3 মাস বাড়িতে আসিনি, 78 সালের বন্যায় 3 মাস বাদে বাড়িতে নভেম্বর মাসে এসেছিলাম। এবার সেপ্টেম্বরের মাঝামাঝি চলে গেছিলাম, নভেম্বরের প্রথমে জল নামলে এসছিলাম। আমার বাড়িতে চিঠি দিয়েছিলাম নাকি দিয়েছিলাম, সেই চিঠি কবে পৌঁছলো কোনো ঠিক ঠিকানা নেই। বাড়ির লোক জানতেও না, ছেলে আমি চিঠি দিয়েছিলাম, টেলিফোনের কোনো সুযোগ সুবিধা কিচ্ছু ছিল না। এবার বোঝো, এখন এই আমার মেয়ে শার্লটে ফিরে গেল। কোথায় আছিস বলে, আমরা এই দমদমে বোর্ডিং হয়েছি। তারপরে ভোরবেলা উঠে আমি জিজ্ঞেস করলাম কোথায় আছে, বলল যে
দুবাই নাকি থেকে লন্ডনের ফ্লাইটে উঠে গেছে। আমার জামাই বললো ও দেখছে অনলাইনে ফলো করছে। তারপরে লন্ডন থেকে ওই দুবাই থেকে নিউ ইয়র্কে ফ্লাইটে নিউ ইয়র্কে নেমে গেছে। নেমে আমাকে ওখান থেকে হোয়াটসঅ্যাপে জানালো 1.5 ঘন্টা লেট আছে। সে উঠে বসলো। প্রতিটা মোমেন্ট তাকে ফলো করতে করতে যাচ্ছি। মানুষের ভেতরে কোন রকম উদ্বেগ আর এই চিন্তা ফিন্তা সেগুলো দূর হয়ে গেছে। কিন্তু এর আবার উল্টো দিকও আছে, এগুলো মানুষের ভেতরে আরো বেড়ে গেছে। আমরা এই যে রাত্রিবেলা বাড়ি ফিরছি না, হ্যাঁ, মা অনেকক্ষণ রাত্রির অব্দি জেগে থেকে খাবার দাবার, আর তো কিছু করার নেই। ছেলে কখন আসবে সকালবেলা, কোনো চিন্তাও ছিল না যে ছেলে ঠিক কারো বন্ধুর বাড়িতে আছে। আর এখন 10টা হতে না হতে ছেলেকে ফোন, কোথায় আছিস, বাড়ি আয়, ইত্যাদি ইত্যাদি। এখন মানুষের যত সুবিধা হয়েছে তত উদ্বেগ বেড়েছে। তখন মানুষ উদ্বেগহীন ছিল। ফলে এটা যে সব ভালো তা নয়, এর কতগুলো এও আছে। তবে দূরের লোককে, যে এখন তো বেশিরভাগ ছেলে মেয়ে বাইরে থাকে, তাদের সঙ্গে এই হোয়াটসঅ্যাপ কল করে, ভিডিও কল করে কথা বলা হয়। লেখক বন্ধুদের সঙ্গে, আমেরিকার লেখক বন্ধুরা যারা আছে তাদের সঙ্গে ভিডিও কল করে কথা বলা হয়। সেটা তো আর আগের দিনে ছিল না। এটা অনেক সুবিধাও হচ্ছে, কিন্তু মানুষের উদ্বেগ আরো। অমরদা, বহু কথা না বলা থেকে গেল, আরো বহু প্রশ্ন থেকে গেল। তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং ভাষা ও ভবিষ্যতের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ। ভাষা ও সাহিত্য তো, ভাষা ও ভবিষ্যৎ, ভাষা ও ভবিষ্যৎ। এবং এদের পক্ষে যিনি আছেন সোমশূদ্র, তাকেও ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, এই অনুষ্ঠান চালিয়ে যান। এটা সকলের সাক্ষাৎকার নিন, ভালো। তবে ভিডিওটা যখন আপলোড করা হবে তখন আমাকে যেন জানানো হয়, আমি দেখতে চাই, শুনতে চাই, শুনবো। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন।